এই ঘটনাটি সন্তু ঘোষ সংগ্রহ করেছে তার প্রতিবেশী ঠাকুরদার কাছ থেকে। আর যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে সতীশ সরকার। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 40 বছর আগের, 1980 সালের দিকে। অবশ্য যে দুটি ঘটনাই সন্তু ঘোষ আমাকে দিয়েছে, এই দুটি ঘটনার সময়কাল প্রায় কাছাকাছি। তো সতীশ সরকার উনি পেশায় ছিলেন একজন জেলে। উনি দিনের বেলা টুকটাক অন্য কাজ করতেন, আর রাতের বেলায় স্পেশালি গভীর রাত যখন রাত 12টার পরে উনি ওনার বাড়ির কাছে নদী ছিল, ওই নদীতে উনি মাছ ধরতে চলে যেতেন। ওনার নৌকা ছিল না, উনি ঝাঁকি জাল বা আমরা স্থানীয় ভাষায় যেটাকে মানে খেও জাল, সঠিক শব্দ হচ্ছে ঝাঁকি জাল। তো ওই খেও জাল বা ঝাঁকি জাল দিয়ে উনি মাছ ধরতেন। তো উনি এক রাত্রে যখন মাছ ধরার জন্য যাবেন প্রতি রাতের মতো, তো উনি যখন বের হবেন সবকিছু রেডি করেছেন, ওনার যে সমস্ত সরঞ্জামাদি, জাল, তারপরে ঝুড়ি, এই জিনিসগুলো। তো ওই সময় ছিল বর্ষাকাল। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, সাথে ঝড়ও শুরু হয়। তো থামছেই না। উনি চিন্তা করলেন যে এখন যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এটা তো আসলে থামার কোনো লক্ষণ দেখি না, থাক আজকে রাত্রে আর মাছ ধরা সম্ভব হবে না মনে হচ্ছে, আজকে রাত্রে আর যাবো না। এই চিন্তা করে উনি আবার শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়েছেন, বাইরের ঝড় বৃষ্টির কারণে ওনার ঘুম সহজে আসছিল না। উনি দেখলেন যে ঘন্টাখানেক পরে বৃষ্টি কমে এসেছে আর ঝড়ও থেমে গেছে, কিন্তু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমত অবস্থায় সতীশ সরকার উনি চিন্তা করলেন যে এই ঝিরঝির বা গুড়ি গুড়ি বৃষ্টিতে নদীতে মাছ ভালো পাওয়া যায়, মানে খেও জাল যখন দেয়া হয় তখন ভালো মাছ পাওয়া যায়। চিন্তা করেন এখনই মাছ ধরার উপযুক্ত সময়, তো ঘন্টাখানেক চলে গেছে, তাতে কোনো সমস্যা নেই, এখন আবার বের হই। এই চিন্তা করে উনি হালকা বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যান। উনি তখন ঘড়িতে দেখতে পান রাত প্রায় 2টো বাজে। উনি চিন্তা করলেন যে ভোর হতে তো আর খুব বেশি দেরি নাই, হয়তো সর্বোচ্চ ঘন্টা 3 উনি মাছ ধরতে পারবেন। তারপরে উনি বের হলেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাকে সন্তু ঘোষ যেভাবে বলেছে সেটি হচ্ছে যে এই সতীশ সরকার উনি পেশায় জেলে এবং দিনের বেলা অন্যান্য কাজ করলেও উনি আর একটা কাজ জানতেন, সেটা হলো ঝাড়ফুঁক। গ্রামের বেশ কিছু মানুষ ওনার কাছে ছোটখাটো বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন, উনি ঝাড়ফুঁক করতেন। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করতেন তাদেরকে সহযোগিতা করার জন্য। তো উনি সাধারণত যখন বাড়ি থেকে বের হতেন রাতের বেলা, তখন উনি নিজের শরীরকে ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করে নিতেন, কারণ উনি এটা জানতেন। আর যারা রাতের বেলা মাছ ধরে তারা সবাই জানে যে মাছ রাতের বেলা ধরতে গেলে টুকটাক বিভিন্ন সমস্যা কিন্তু হয়, প্যারানরমাল সমস্যা, কেউ এসে মাছ চায়, এইরকম কিন্তু অসংখ্য ঘটনা আমরা এর আগেও শুনেছি বা আমরাও বিভিন্ন সময় বলেছি। আর এটা হওয়ার হামেশা আসলে ঘটে, এটা উনি জানতেন। এজন্য বাড়ি থেকে যখনই বের হতেন তখন ওই শরীর বন্ধ করে বের হওয়ার চেষ্টা করতেন আর কি। তো প্রতিদিনের মতো তিনি সেভাবেই বের হয়ে যান, ওই নদীতে চলে যান, বাড়ির কাছেই নদী ছিল। তো উনি যখন জাল ফেলা শুরু করেছেন, উনি দেখতে পান যে ওনার ওই ঝাঁকি জালে বেশ চিংড়ি মাছ ধরা পড়ছে। তো উনি যখন একটা জায়গায় জাল ফেলেন, ওখান থেকে যখন কিছু চিংড়ি মাছ পান, একই জায়গায় আবার জাল ফেললে সেখানে পান না, সেখান থেকে আরেকটু সাইডে সরে গেলে সেখানে উনি জাল ফেলে সেখানে চিংড়ি মাছ পান। তো এইভাবে উনি একবার জাল ফেলেন, সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আবার জাল ফেলেন, সেখান থেকে এগিয়ে গিয়ে আরেকবার জাল ফেলেন। এইভাবে উনি প্রচুর চিংড়ি মাছ উনি পেয়ে যান আর কি। তো এভাবে উনি মাছ ধরতে ধরতে এমন সাইড দিয়ে মাছ ধরতে ধরতে চলে যাচ্ছিলেন, সেই দিক দিয়ে সাধারণত নদীর ওই সাইডটা দিয়ে আসলে সাধারণত খুব কম লোকই মানে জাল ফেলে আর বা মাছ ধরতে যায় রাতের বেলা। তো উনি ওই সাইড দিয়ে চলে যাচ্ছেন, যেহেতু মাছ উনি বেশি পাচ্ছেন, স্বাভাবিকভাবেই যাওয়াটাই স্বাভাবিক। তো হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে উনি যখন জাল ফেলেছেন, ওনার জাল মনে হচ্ছে নিচে ভারী কোনো কিছুতে আটকে গেছে। উনি কিছুতেই জাল টেনে তুলতে পারছেন। উনি চিন্তা করলেন যে বেশি টানাটানি করলে তো জাল ছিঁড়ে যাবে। এই জন্য যেটি করেন সেটি হচ্ছে উনি নদীতে নেমে পড়েন। নেমে পড়ে ডুব দিয়ে জাল ছাড়ানোর চেষ্টা করেন। উনি যখন ডুব দিয়ে উনি জাল ছাড়ানোর জন্য নিচে নেমেছেন, পানির নিচে,
তো উনি দেখার চেষ্টা করছিলেন বা বোঝার চেষ্টা করছিলেন, কারণ রাতের মানে উপরে সূর্য থাকলে না হয় দিনের বেলা কিছুটা টের পাওয়া যায়, কারণ পানির নিচেও তো একটু আলো যায়, আর রাতের বেলা তো কোনো আলো নেই। তো উনি হাতে বোঝার চেষ্টা করছিলেন যে আসলে কিসের সাথে ওনার জালটা বেঁধে গেছে। তো উনি যখন হাতড়ানো শুরু করেছেন, হঠাৎ একটা জায়গায় ওনার হাত পড়ে যায়। তো উনি ফিল করেন খুব ভারী কোনো কিছুর সাথে জালটা আটকে গেছে, এবং যেটার সাথে আটকে গেছে সেই জিনিসটা বেশ শক্ত না, মানে নরম নরম কিছু একটা এরকম মনে হচ্ছে। তারপরে উনি ওনার দম কিন্তু ভালোই ছিল। সাধারণত যারা জেলে বা মানে যারা ভালো সাঁতার জানে, এদের কিন্তু পানির নিচে বেশ স্বাভাবিক আমরা যারা আছি তাদের থেকেও বেশ কিছু সময় তারা কিন্তু ডুব দিয়ে থাকতে পারে। এই জন্য একটু সময় উনি বেশি সময় নিয়ে উনি জালটা ছাড়াতে সক্ষম হন, এবং উনি আবার উঠে পড়েন, উপরে উঠে পড়ে জালটা তখন টেনে তোলেন। টেনে তোলার পরে উনি জাল যখন ছাড়াচ্ছিলেন, বেশ কিছু ময়লা আবর্জনা জালের সাথে ছোট ছোট ডালপালাও লেগে গিয়েছিল। উনি যখন সেগুলো পরিষ্কার করছিলেন, হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান। মনে হচ্ছে নিচে ভুস করে পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠেছে। উনি সামনে তাকিয়ে, চাঁদের আলো তখন বেশি ছিল না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঘুটঘুটে অন্ধকার একদম ছিল না, কিন্তু তারপরও কিছুটা আলো ছিল। তখন কিন্তু বৃষ্টি মানে কখনো গুড়ি গুড়ি হচ্ছিল, কখনো থেমে যাচ্ছিল। মেঘের আলো, মানে মেঘের ভিতর থেকে কখনো কখনো চাঁদ বের হয়ে আসছিল। তো ওই সময় মাঝে মাঝে কিছু আলো এবং বিদ্যুৎ যে চমকাচ্ছিল মাঝে মাঝে অন্য সাইডগুলোতে, সেই আলোতেও উনি একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে ঠিক যেই জায়গাটাতে ওনার জাল আটকে গিয়েছিল সেইখানে একটি লাশ ভেসে উঠেছে, এবং উনি খুব বেশি দূরে ছিলেন না সেই লাশ থেকে, এবং স্পষ্টভাবে দেখতে পান ওই লাশটি একজন মহিলার লাশ। উনি এটিও দেখেন যে মনে হচ্ছে মানে এটি সদ্য মারা গেছে এমন কোনো একজন মানুষের। যেহেতু উনি রাতে মাছ ধরতেন এবং দুষ্টু জিনের মায়াজাল সম্পর্কে ওনার টুকটাক ধারণা ছিল, উনি বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক লাশ নয়, কারণ সদ্য মারা যাওয়া কোনো লাশ এভাবে ভেসে ওঠার কথা নয়। নিশ্চয়ই এটি প্যারানরমাল কিছু, কারণ লাশ যদি ফুলে যেত তাহলে ভেসে উঠতো, কিন্তু এই লাশটা কেন ভেসে উঠেছে? নিশ্চয়ই তাকে এখানে ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য উনি সেখান থেকে দ্রুত অন্যদিকে যাত্রা শুরু করেন। উনি আর পেছন ফিরে তাকানো নাই। ওনার ধারণাটা আসলে অমূলক ছিল না, ধারণাটা আসলে সত্যিই ছিল। তো উনি আর একদিকে চলে যান। ওই নদীর আর একটা সাইডে ছোট একটা খালের মতো আছে, এবং ওই খালের সাইডে অসংখ্য কেওড়া গাছ রয়েছে। ওই কেওড়া গাছের মধ্যে কি হয়, ওই নদীতে যখন জোয়ার আসে তখন ওই জোয়ারের পানিগুলো ওই যখন ওই কেওড়া গাছের শিকড়ের মধ্যে ঢুকে যায়, কারণ আমরা তো জানি যে কেওড়া গাছ কিন্তু বেশ লম্বা লম্বা শিকড় থাকে এবং শিকড়ের মধ্যে ফাঁপা থাকে। যারা সেন্ট মার্টিন গিয়েছেন বা অন্য সাইডে বিভিন্ন জায়গায় কেওড়া গাছ রয়েছে, তারা কেওড়া গাছের শিকড় সম্পর্কে টুকটাক ধারণা আছে। তো কেওড়া গাছের মধ্যে কি হয়, অসংখ্য মাছ ঢুকে থাকে। তখন ওই মাছগুলো তো আসলে জাল দিয়ে ধরা যায় না, হাতড়ে হাতড়ে ধরতে হয়। উনি অবশ্য চিন্তা করেছেন যে মাছ তো এবার অনেক পেয়েছি, তো এখন আর মাছ ধরবো না, এখন কাঁকড়া ধরবো। তো কাঁকড়া তো সাধারণত কামড় দিতে পারে। কাঁকড়ার সামনে দেখবেন যে মানে দুটো মানে হাতের মতো আছে, সেগুলো দিয়ে অনেক সময় চাপ দিয়ে ধরে। মানে আমরা যে অনেক সময় আমরা প্লাস দিয়ে অনেক সময় তারটার কাটি, ওরকম প্লাসের মতো আছে না কাঁকড়ার মাথার উপরে দুইটা, ওটা দিয়ে অনেক সময় তারা কামড় দেয়। এই জন্য কাঁকড়া ধরার সময় হাতে গামছা বা নরম কিছু পেঁচিয়ে নিতে হয়, যাতে করে কামড় দিলেও হাতে কোনো আঘাত না লাগে। উনি হাতের সাথে গামছা মানে পেঁচানোর পরে কাঁকড়া ধরা শুরু করেন। অবশ্য তার আগে যে কাজটি করেছেন, ওনার জাল এবং যে ঝুড়ির মধ্যে মাছ রেখেছেন সেটা একটু দূরে উনি রেখে দেন। রেখে দিয়ে উনি ওই কেওড়া গাছের শেকড়ের মধ্যে দিয়ে কাঁকড়া ধরা শুরু করেন। তো কাঁকড়া ধরছেন, বেশ কিছু কাঁকড়া পাচ্ছেন। কাঁকড়া ধরার জন্য আবার আরেকটা ছোট ঝুড়ি ছিল ওনার, তার মধ্যে কাঁকড়াগুলো রাখছিলেন। তো উনি কাঁকড়া বেশ খানিকক্ষণ ধরার পরে চিন্তা করলেন যে কি অবস্থা, আমার জাল টাল পিছনে আছে, কি অবস্থা। তাকিয়ে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখেন ওনার যে মাছের ঝুড়ি এবং জাল যেখানে রাখা আছে, ওই মাছের ঝুড়ির পাশে কোনো একজন মানুষ বসে আছে।
দূর থেকে খুব বেশি বোঝা যাচ্ছিল না, কারণ তখন আবার আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তখন কিন্তু চাঁদের আলো নাই, জাস্ট খালি বিজলি চমকাচ্ছিল, ওই আলোতে কিছুটা বোঝা যাচ্ছিল। উনি দেখতে পান একজন মানুষ, তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, অন্যদিন তো রাতের বেলা আমার মতো আরো অনেক জেলে মাছ ধরতে আসে জাল নিয়ে, কেউ নৌকা নিয়েও আসে যাদের নৌকা আছে, তো আজকে তো আসলে সারা পথে কাউকে দেখি নাই। উনি আবার এটা চিন্তা করেন যে যারা মাছ ধরতে আসে অনেক সময় কে কতটুকু মাছ পেয়েছে, এই জেলেরা নিজেরা নিজেদের ওই অন্যের ঝুড়ির দিকে তাকায়, দেখে যে কে কতটুকু মাছ পেল। উনি চিন্তা করেন যে এমন কেউ আমার ঝুড়ির এখানে এসে দেখছে কিনা, কিন্তু দেখলে তো এভাবে বসে থাকার কথা না, দেখে চলে যাওয়ার কথা, বা আমাকে ডাক দেওয়ার কথা যে কি কতটুকু মাছ পেলি এভাবে বলার কথা, কিন্তু কোনো কিছু না বলে এরকম বসে আছে। হঠাৎ ওনার মনে পড়ে যে আচ্ছা, একটু আগে একটা মহিলার লাশ দেখেছিলাম, কেন যেন এই মানে মানুষটাকে তো পুরুষ মানুষ বলে মনে হচ্ছে না যতটুকু বিদ্যুতের আলোতে বা অন্যভাবে বোঝা যাচ্ছে। তখন ওনার শির দ্বারা নেমে একটা ভয়ের শিহরণ নেমে যায়। উনি চিন্তা করেন যা কাছে গিয়ে দেখি এটা কে আসলে। উনি সাহস সঞ্চয় করে কাছে যান। কাছাকাছি গিয়ে উনি যা দেখতে পান, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন। উনি দেখতে পান এটি সেই মহিলা, যেই মহিলার লাশ একটু আগে ভেসে উঠেছিল। মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে এবং সে বলে ওঠে, কিরে, আজকে তো আমার কারণে অনেকগুলো মাছ পেলি, আমাকে কিছু মাছ দিয়ে যা, আমাকে মাছ দিবি না? যেহেতু উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, উনি এটাও জানতেন যদি কোনো দুষ্টু জিনকে মাছ ধরার সময় একবার মাছ দেয়া শুরু হয়, ও প্রতিদিন এসে ডিস্টার্ব করবে এবং মাছ চাইবে, এই জন্য কোনো মাছ দেয়া যাবে না। উনি যে কাজটি করেন, মানে এটা দেখার সাথে সাথে আবার ওনার জানা যেই মন্ত্র আছে সেগুলো পড়ে শরীরটাকে বন্ধ করে ফেলেন এবং তারপরে বলেন যে না, আমি তোকে কোনো মাছ দেব না। যখন বলে মাছ দেব না, তখন ওই মহিলার অবয়বটি ভয়ানক চেহারা ধারণ করে, যেটি দেখে উনি আসলে ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন যে আসলে আমাকে সাহস ধরে রাখতে হবে, ভয় পেলে চলবে না। উনি ওইখান থেকে সরে আসেন, চিন্তা করেন যে এর সাথে কথা বলতে গেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আমি ভয় পাচ্ছি যদি এ বুঝতে পারে তাহলে সত্যি আমাকে পানির মধ্যে চুবিয়ে মারবে আজকে রাত্রে। এখানে লিসেনের একটা বিষয় বলে রাখা ভালো, যে যদি কোনো জিনিস দেখে ভয় পাওয়া যায়, দ্রুত যেই দোয়া কালামগুলো আমরা জানি সেগুলো পরে শরীর বন্ধ করে দিতে হবে এবং চেষ্টা রাখতে হবে সাহসটা ধরে রাখার। আমরা যদি বেশি ভয় পাই তাহলে ওরা কিন্তু আরো বেশি ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, উনি কি করেন, উনি পেছন দিকে ঘুরে আবার ওই কাঁকড়া ধরার জন্য আসতে থাকেন। তো হঠাৎ পেছন থেকে গড় 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 শব্দ উনি পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, হঠাৎ এরকম গড় গড় শব্দ। উনি আবার পেছন ফিরে তাকান। উনি যখন পেছন ফিরে তাকান তখন দেখেন এখানে আর কোনো মহিলা নেই, কিন্তু ওইখানে বড় আকৃতির একটা কালো বিড়াল ওনার মাছের ঝুড়ির ওইখানে ঘুরঘুর করছে। উনি বুঝতে পারেন যে এটিও কোনো স্বাভাবিক বিড়াল নয়, এটিও প্যারানরমাল কিছু। তো উনি সেদিকেও পাত্তা না দিয়ে আবার চলে আসতে থাকেন। উনি বুঝতে পারেন যে ওরা মাছের সহজে কোনো ক্ষতি করতে পারবে না। আর মাছেরও কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওনার ধারণাটা আসলে ভুল ছিল। পেছন থেকে ভয়ানক একটি আওয়াজে ওই মহিলাটি আবারও বলে ওঠে, মাছ দিবি না? তবে জানটা দিয়ে যা। তখন উনি সত্যি ভয় পান। উনি বুঝতে পারেন যে আজকে ওনার একটা ক্ষতি হবেই। তখন উনি এই জাল এবং মাছ ফেলে জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করেন। শরীরের সর্বশক্তি দিয়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেও উনি পায়ে তেমন কোনো জোর পাচ্ছিলেন না। তারপরও উনি আগাচ্ছিলেন, কিন্তু মনে হচ্ছিল ওনার শরীর অনেক ভার হয়ে গেছে, উনি কোনো মতে আগাতে পারছিলেন না। উনি ওনার ধর্মের যে মন্ত্রগুলো জানতেন সেগুলো পড়ার চেষ্টা করছিলেন, এগুলো পড়তে পড়তে উনি চলে যাচ্ছিলেন, মানে এগিয়ে যাচ্ছিলেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে নদীর পাড়ে কিন্তু মানে যে সমস্ত কিছু কিছু জায়গায়
শ্মশান থাকে। তো এমনই একটি শ্মশান ছিল নদীর কাছেই। তো উনি যেদিকে দৌড়াচ্ছিলেন ওইদিকে শ্মশান ছিল। তো উনি শ্মশানের কাছে গিয়েই মোটামুটি শ্মশানের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যান। কতক্ষণ উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন তা উনি বলতে পারেন না। তবে উনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে ভোরের আলো কেবল ফুটছে। উনি উনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং উনি যখন উঠে বসেন উনি দেখেন উনার বুকে এবং পেটে ভয়ানকভাবে গভীরভাবে আঁচড়ের দাগ রয়েছে। উনাকে কেউ আসলে খুঁজে পায়নি, কারণ ওই রাত্রে তো আসলে তেমন কেউ মাছ ধরতে আসেইনি বৃষ্টি-টিষ্টি বিভিন্ন কারণে। যার কারণে উনাকে আসলে কেউ উদ্ধার করেনি। শ্মশানের দিকে তখনও কেউ আসেনি। যার কারণে উনি ওইভাবেই সেন্সলেস হয়ে পড়েছিলেন। তো উনি উনার শরীরের সমস্ত শরীরে খুব ব্যথা ছিল। তারপর উনি চিন্তা করেন উনার যে সম্বল মাছ ধরার, সেটা জাল এবং যে ঝুড়ি সেটা তো উদ্ধার করতে হবে। উনি আবার সেদিকে যান। গিয়ে দেখেন উনার জাল ওভাবেই পড়ে আছে। কিন্তু উনার ঝুড়ি আছে কিন্তু মাছ নেই। তো যাই হোক, উনি উনার ঝুড়ি এবং জাল নিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে বাড়িতে সব ঘটনা বলেন। উনি যেহেতু মানে খুব শারীরিকভাবে আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার স্ত্রী তাকে সেবা শুশ্রূষা করেন এবং খুব জ্বর আসে ওনার। স্বাভাবিক, ভয় পেলে জ্বর আসতেই পারে। তো তারপরে ওনার স্ত্রী উনাকে এক ওঝার কাছে নিয়ে যান। তখন ওঝা সব ঘটনা শোনে এবং বলে যে, "তুই খুব বড় বাঁচা বেঁচে গেছিস। তার কারণ হচ্ছে যে তুই যেই জায়গাটাতে মাছ ধরতে চলে গিয়েছিলি, বহু বছর আগে ওইখানে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল, যার অপমৃত্যু হয়েছিল। এরপর থেকে সাধারণত ঝড়ের রাত্রে যদি কেউ মাছ ধরতে যায় এবং কেউ যদি না থাকে, একা থাকে, তখন ওই মহিলার সুরত ধরে একটা দুষ্টু জিন সে মানুষকে ধোঁকা দিয়ে এবং মাছ ধরার লোভে ফেলে আস্তে নদীর ওই ব্যাকওয়ার্ড সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যখন তোর লাশ তুই লাশটা দেখেছিলি তার আগেই তোর জালটা আটকে গিয়েছিল। যেহেতু তুই কিছু ঝাড়ফুঁক জানতি, নিজের শরীরটাকে বন্ধ করে নিয়েছিলি আগেই, এই কারণে তুই যখন ডুব দিয়েছিলি তখনই তোকে চুবিয়ে মেরে ফেলতো, তোকে আর উঠতে দিত না। কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারেনি, তুই জালটা ছাড়িয়ে উপরে উঠে পড়েছিলি। কিন্তু তারপরও তোর ক্ষতি করার চেষ্টা করেছে এবং কিছুটা সফল হয়েছে। এই জন্য আর কখনো ঝড়ের রাত্রে মাছ যদি পাসও, কিন্তু ওই সাইড দিয়ে আর কখনো যাবি না। ওঝা টুকটাক ঝাড়ফুঁক করে দেন এবং তাকে এই পরামর্শ দেন। যেহেতু সতীশ সরকার ওনার বয়স তখন ছিল ৩০ থেকে ৩৫-এর মতো, ইয়াং একজন মানুষ ছিলেন, যার কারণে উনি আসলে ওই বিষয়টা তখনও অন্য কারো মারফত জানতে পারেননি। এই কারণে উনি ভুলটা করেছিলেন। আর ওই রাত্রে অন্য কোনো মানুষজন তো ওইভাবে আসেও নাই। আর এই সুযোগটাই ওই মায়া জাদু জানা ওই দুষ্টু জিনটি নিয়েছিল, যে পরবর্তীতে তার শরীরে আঘাতও করেছিল। যদিও সেটা তার মনে নাই, কারণ জ্ঞান ফেরার পরে তিনি সেটা দেখেছিলেন। সতীশ সরকার এখনো জীবিত আছেন। ওনার বয়স এখন প্রায় ৮০ ছুঁই। অতিশীপর একজন বৃদ্ধ, কিন্তু ওনার এখনো কিন্তু মাছ ধরার নেশা আছে। এখন ওর নাতিপুতি হয়ে গেছে। উনি মাছ ধরেন, দিনের বেলা ধরেন, নাতিপুতির সাথে নিয়ে যান, ছেলেপেলেদের সাথে নিয়ে যান, কিন্তু রাতের বেলা এখন আর মাছ ধরেন না। তো হয়তোবা সতীশ সরকার আমাদের গল্পটি শুনে থাকবেন। সতীশ সরকারের জন্য আমাদের শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে যেই ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটা গ্রামের একটি ঘটনা। আমি আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। তো ঘটনাটা বলার আগে আমি একটু বর্ণনা দিয়ে নেই। বর্ষার শেষ দিকের একটা ঘটনা। যেই ঘটনাটা বর্ষাকালে আপনারা সকলেই জানেন যে গ্রামের বিলে একদম পানি থই অবস্থা হয়। ঠিক এই অবস্থাতেই মানুষ সেখানে অনেক ঘুরতে যায়। অনেকেই মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। আবার অনেকেই নিজেদের বাড়ি গোছা নিয়ে ব্যস্ত থাকে। কারণ বর্ষার সময় পানিতে জনজীবন অনেক বেশি খারাপ হয়ে যায়। তো আমাদের এলাকার পাশের একটা এলাকা, যেটার নাম মণিপুরি, এলাকার নাম মণিপুরি। তো এই এলাকার একজন দক্ষ জেলে, যার নাম রহমত মিয়া।
তিনি জেলে হিসেবে পরিচিত হলেও আ সে রাতে মাছ ধরতে গিয়েছিল একদিন। এই মাছ ধরা নিয়ে আমাদের এলাকায় বেশ কিছু মানে রাতের বেলা মাছ ধরা নিয়ে এলাকায় বেশ কিছু ঘটনা রয়েছে, ভয়ানক ঘটনা। এমন একটি ঘটনা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে কালদহ নামে একটা গভীর ডোবা আছে। ডোবা বলতে হয়তো অনেকেই বুঝতেছেন না। আ ডোবা হচ্ছে পুকুর আছে, মানে নদী আছে। নদীর মানে কোনো একটা সাইডে বা কোনো একটা নির্দিষ্ট স্থানে গভীর করে একটা পুকুরের মতো তৈরি করা হয়েছে। এগুলোকে ডোবা বলা হয়। তো সেখানে মানে পানি একদম কুচকুচে কালো আর কিছু ডালপালা দেওয়া আছে যেন সেখানে আ মানে মাছ থাকে আরকি এরকম টাইপের। তো দিনের বেলায় অনেকেই সেখানে বড়শি দিয়ে মাছ মারে, অনেকেই বিভিন্ন উপায়ে মাছ মারে। কিন্তু সেখানে মানে অনেকজন ছাড়া কেউ নামে না। কারণ গ্রামের বয়স্করা বলে আ ওই কালদহে কোনো সাধারণ মাছ নেই। যা আছে তা অন্য কিছু। ওখানে অনেক ধরনের ঘটনা প্রতিনিয়ত পাওয়া যায়। তো আমাদের এই ঘটনার রহমত মিয়া উনি একজন পাক্কা মাছ মারা। মানে উনি মাছের প্রতি উনার প্রচন্ড রকমের একটা আকর্ষণ আরকি। মানে উনি একদিন চিন্তা করলেন যে আ রাত্রের বেলাতে এই কালদহে মাছ মারা যায় কিনা? তো যেই চিন্তা সেই কাজ। তিনি রাত্রের প্রায় ২টা বাজে। চারদিকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই একটা সময় রহমত কাকা ভাবেন যে এই সময় অনেক বেশি মাছ পাওয়া যাবে এবং তিনি কি করেন তার ছোট একটা ডিঙ্গি নৌকা নিয়ে কালদহের ঠিক মাঝখানে গিয়ে আ জাল ফেলতে শুরু করেন এবং আ আ একটা পর্যায়ে এসে সে এই পুরা কালদহের চতুর্দিকে জাল ফেলান। জাল ফেলার পরে এর মাঝখানে গিয়ে তিনি কি করেন আ বড়শি নিয়ে আবার মানে এমনিতেই কি বলে ফাঁসি জাল যেটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি, অনেকেই আবার এটাকে কারেন্ট জাল বলে থাকে। আবার অনেকেই মাছ ফাঁসি জাল বলে, অনেকেই অনেক রকমের জাল বলে। তো আমি আমার এলাকার ভাষা ইউজ করছি। যেই জালগুলোতে মানে নদীর মধ্যে ফেলে রাখা হয় এবং উপরে ভেসে থাকে। মাছ যখন যায় মাছ এটার মধ্যে আটকা পড়ে আরকি। তো এটা দিয়ে রহমত কাকা মাঝখানে কি করতেছে বড়শি দিয়ে মাছ মারতেছে এবং আ উম উম মানে তার কাছে কয়েকটা কালো ধরনের মাছ উঠতে শুরু করে তার বড়শিতে। এই মাছগুলোকে তিনি আগে কখনো দেখেনি। তো উনি ভাবলো যে এটা হচ্ছে নদীর মাঝখানে একটা ডোবা। এখানে তো বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ থাকতেই পারে। তো তিনি এই মাছগুলো আ নিয়ে তার যে মানে মাছ রাখার যে একটা পাতিল আছে সেই পাতিলে রাখা শুরু করল। তো মাছ মারতে একটা সময় তিনি আ হঠাৎ মনে করলেন যে জালের নিচে বিশাল কিছু একটা আটকা পড়েছে। আর জালটা এমনভাবে টানা শুরু করেছে যেন পুরো জালটাই নিয়ে চলে যাচ্ছে। তো এটা দেখে রহমত মিয়া কি করলেন জাল টানতে গিয়ে তার রহমতের পেশির বহুল হাত দুটো যেন থরথর করে কাঁপতে শুরু করলো। সে ভাবল যে এত বড় মাছ, আজ তো আমার কপাল খুলে গেছে। এই মাছ নিয়ে আমি আসলে কোন বাজারে বিক্রি করব? তিনি তো মহা খুশি। কিন্তু তিনি যেটা লক্ষ্য করলেন সেটা হচ্ছে অমানুষিক শক্তিতে জালটা নৌকার কাছে টেনে তুলতেই রহমত মিয়ার একদম শরীর হিম হয়ে গেল। জালে কোনো মাছ নেই। মাছের পরিবর্তে এসেছে লম্বা ফ্যাকাশে সাদা রঙের একজোড়া হাত। যার নখগুলো তলোয়ারের মতো ধারালো। জালটা ধীরে আরো উপরে আসতেই পানির নিচ থেকে বেরিয়ে এলো এক নারীর বীভৎস মূর্তি। যার আ অবিন্যস্ত কালো চুলগুলো পানির উপর শ্যাওলার মতো ছড়িয়ে ছিল। এবং সবথেকে ভয়ানক যেটা জিনিস ছিল সেটা হচ্ছে তার চোখ দুটো। যেখানে কোনো মণি নেই, শুধু জ্বলজ্বলে নীল রঙের আভা। তিনি ভাবলেন হয়তো তিনি কোনো জলপরীকে আটক করেছেন। সেই মুহূর্তে মূর্তিটি জলের ভিতর থেকেই রহমতের দিকে তাকিয়ে একদম খিলখিল করে দাঁত বের করে হাসতে থাকল। সেই হাসি যেন রাতের নিস্তব্ধতার চিরে সরাসরি মস্তিষ্কে আঘাত করতে শুরু করল। তারপর রহমত মিয়া এই জিনিসটাকে ভয় পেয়ে তার জালটা টপ করে ছেড়ে দিল এবং সাথেই তার জালটা পানির মধ্যে আবারও পড়ে গেল। কিন্তু পানির মধ্যে পড়ে গেলেও
তার যে ভিতরে ভয়টা ঢুকে গেছে, সেই ভয়টা যেন আর কোনোভাবেই কাটতেছে না। তিনি কি করলেন? আ তিনি ভাবলেন যে আমার যা হইছে, হইছে, আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। এবং তিনি তার যে এতক্ষণ থেকে বড়শি দিয়ে যেই মাছগুলো ধরতেছিলেন, সেই মাছগুলোকে যখন তিনি দেখলেন, দেখার জন্য পাতিলে যখন তিনি দেখলেন, দেখলেন যে সেখানে একটা মাছও নেই। কোনো মাছই তার কাছে নেই। মানে এইরকম একটা অবস্থায় তিনি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। এতক্ষণ থেকে তিনি যেই মাছগুলো ধরতেছিলেন, সেই মাছগুলোর একটা মাছও এখন তার কাছে নেই এবং তার জালটাও তার কাছে নেই। তো তিনি আমি ১ম এই বলেছি তিনি একজন মানে সাহসী লোক। তো তিনি খুব তাড়াতাড়ি করে তার নৌকাটা মানে নিয়ে চলে যেতে ধরে এবং যখনই তিনি আরকি এই যে কালাদহ মানে ইয়াটা কি বলে এরিয়াটা পার করবেন ঠিক তখনই তার মনে হলো পিছন থেকে তাকে কেউ ডাকছে এবং যখনই তিনি পিছনে ফিরে তাকালেন তখনই দেখলেন যে এই মূর্তিটাকে তিনি মাটির মধ্যে মানে পানির মধ্যে ফেলে দিয়েছিল জালসহ সেই মূর্তিটা আবার মানে দাঁড় হয়ে গেছে ওখানে পানির উপরে। এটা মানে কত যে একটা ভয়ানক দৃশ্য সেটা আসলে রহমত মিয়া যখন বলছিল তখন আমি উপলব্ধি করতে পারছিলাম। তো তিনি উম বললেন যে উনি দেখতেছেন যে ওই যে মানে আ মূর্তিটা আবার জীবন্ত হয়ে গেছে এমন টাইপের। মূর্তিটা কোনোভাবেই আরকি মানে ডুবতেছে না। মূর্তিটা এখন আস্তে, আস্তে ভাসতেছে। ভাসতে, ভাসতে পানি থেকে প্রায় যখন ১ হাত উপরে চলে আসছে, ঠিক তখনই আ আ মানে রহমত মিয়া আর কোনো কিছু চিন্তা করতে পারতেছে না। উনি একদম সেন্সলেস হয়ে যায়। তো যখন সেন্সলেস হয়ে যায় আ আ তারপর আর কি হলো উনি একদমই জানে না। পরদিন সকালে যখন এলাকার একজন লোক আসলে নৌকার মধ্যে ডিঙ্গি নৌকার মধ্যে এরকম একজন লোককে দেখতে পারল। তিনি কাছে গিয়ে দেখেন এটা এলাকার রহমত মিয়া এবং তাকে যখন ডাকাডাকি করে তখন উনি বুঝতে পারলেন যে উনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর পুকুর থেকে পানি নিয়ে যখন তার চোখে মুখে দেওয়া হলো তখন তিনি জ্ঞান ফিরলেন এবং জ্ঞান ফেরার পর তিনি আসলে গত রাত্রের পুরো ঘটনাটাই খুলে বললেন। কিন্তু এই ঘটনা শোনার পর যেই যে লোকটা তাকে জ্ঞান ফেরালো তিনি অনেক বেশি রেগে গেলেন তার উপর। কারণ তিনি বললেন, "রহমত তুমি তো জানো এখানে মাছ মারা একদমই নিষেধ। তারপরে তুমি আবার মাছ মারতে আসছো তাও আবার রাতের মধ্যে। এটা তো খুবই খারাপ কথা। তোমার তো কঠিন বিচার হবে।" তারপর তিনি তাকে নিয়ে এলাকার মসজিদের মধ্যে চলে যান এবং মসজিদের মধ্যে এলাকার সবাই হাজির হন। কিন্তু যখন তার সঙ্গে কথা বলা হচ্ছে ঠিক তখনই রহমত মিয়া হঠাৎ করেই চোখ উপরে দিয়ে চোখ লালটালাটি করে ঝিমঝিম করে একদম আবারও অজ্ঞান অবস্থায় পড়ে যান। তারপর এলাকার লোকরা আ খুব মানে টেনশনে পড়ে যান। আসলে এরকম একটা অবস্থায় এখন তাকে কি করা হবে? তারপর আ এলাকার যিনি মুরুব্বি ছিলেন সবথেকে মানে একদম বয়স্ক মুরুব্বি তিনি বলেন, "একে আসলে কোনো আত্মা ভর করেছে। একে কোনো ডাক্তার দিয়ে হবে না। একে ভালো একটা কবিরাজ দেখাইতে হবে।" তারপর রহমত মিয়াকে নিয়ে যাওয়া হলো একজন ভালো কবিরাজের কাছে। কবিরাজ তাকে বললেন যে রহমত মিয়া তো কঠিন ভুল করেছে। সে আসলে জিনের আস্তানায় প্রবেশ করে জিনেদের যে সর্দারনি আছে তার আরকি তার জালে তাকে আটকে ফেলেছে। তো এটা শোনার পর আ রহমত মিয়ার পরিবারসহ সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু কবিরাজ তাদেরকে অভয় দিয়ে বলেন যে, "আমি কাজ করে দিব, কোনো সমস্যা নাই। কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।" এবং তারপর ৩ দিন পর্যন্ত তিনি রহমত মিয়াকে কোনো বিশেষ পদ্ধতিতে ঝাড়ফুঁক করেন এবং ঝাড়ফুঁক করার পর ৩য় দিনে এসে তিনি তাকে একটা গাছের ডাল এবং অনেক জিনিসপাতি দিয়ে একটা তাবিজ বানিয়ে দেন। যেই তাবিজটাকে তিনি বলেন যে এই তাবিজটা তার সঙ্গে সবসময় রাখতে হবে এবং আ কোনোভাবেই সেই নদীর কাছেও যাওয়া যাবে না। বিশেষ করে রাতের বেলা। দিনের বেলা চাইলে যেতেও পারে। কিন্তু রাতের বেলা কখনোই যেন সেখানে যায় না। আর ভর দুপুর বেলায় যেন সেখানে না যায়। তো রহমত মিয়া এটা মেনে চলে। এখন রহমত মিয়া ভালো আছে। তো এই ঘটনা আজ থেকে প্রায় ১০ বছর আগের একটা ঘটনা আমাকে শুনিয়েছিল। এই রহমত আঙ্কেলই শুনেছিল রহমত মিয়া। তো তার ঘটনাটা আসলে এটা এতটুকুই ছিল। আমি জানি না কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। ঘটনাটি হলো সিলেটের কুলাউড়া টু মৌলভীবাজার হাইওয়ে রোডের এবং ঘটনাটি আমার বাবার একজন বন্ধুর সাথে ঘটে। মানে আমার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছি। একেবারে সত্য ঘটনা, পড়ে শোনানোর অনুরোধ করছি।
এবার মূল ঘটনায় আসি। এখন থেকে প্রায় 5 বছর আগের কথা। আগে একটু আমার বাবার বন্ধুর চাচার সম্পর্কে বর্ণনা দিই। উনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তো সেদিন রাত্রেবেলা আনুমানিক 11টার দিকে উনি যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার সময়, তখন ওনার কাছে একটা ফোন কল আসে। আর সেই ফোন কলটা সিএনজির মালিক করেন। এখানে একটা কথা বলে রাখি, উনি যে সিএনজিটা চালাতেন সেটা ভাড়ায় চালিত। তারপর সিএনজির মালিক ওনাকে ফোন কলে বলে ওনার বউয়ের নাকি পেটে ব্যথা করছে। আসলে ওনার বউ তখন গর্ভবতী অবস্থায় ছিলেন। ওনার বউয়ের প্রচুর পেটে ব্যথা করে, তাই তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। তারপর আমার আঙ্কেল গাড়ি নিয়ে যায় ওনার মালিকের বাসায়। তারপর মালিকের বউ, মা আর ওনার বড় বোন আর উনি নিজে, মোট 4 জন, আর আমার আঙ্কেল মোট 5 জন গাড়িতে উঠে রওনা দেয় আমাদের উপজেলা হাসপাতালে। সেখানে যাওয়ার পরে ডাক্তার বলে যে এটা এমার্জেন্সি, আপনারা মৌলভীবাজার সদর হাসপাতালে যান। তখন রাত 1টার কাছাকাছি। তারপর আবার ওনারা গাড়িতে ওঠেন এবং রওনা দেন মৌলভীবাজার সদর হাসপাতালের দিকে। আমাদের উপজেলার নাম হলো কুলাউড়া, আর কুলাউড়া হতে মৌলভীবাজার সদরে যেতে হলে ব্রাহ্মণবাজার লোহাউনি পাহাড়ের মধ্য দিয়ে রাজনগর থানা পাড়ি দিয়ে মৌলভীবাজার সদরে যেতে হয়। আর লোহাউনি যে রাস্তাটা, সেটা পুরো 7 থেকে 10 কিলোমিটার হবে পাহাড়। আর ওনারা ভাবনা চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ওনারা গাড়িতে উঠতেই সবাই যেতে থাকে সেই পাহাড়েই রাস্তা দিয়ে। সেই পাহাড় পাড়ি দেওয়ার সময় ওখানে একটা জায়গায় ওনাদের হঠাৎ মনে হলো গাড়ির ওজনটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভারী হয়ে যায়, কিন্তু ওনারা বুঝতে পারেননি যে আসলে কি হলো। তারপর ওনারা যখন সদরের পৌঁছতে যাচ্ছেন, তখনই সেই গর্ভবতী মহিলার পেটে প্রচন্ড রকমের ব্যথা ওঠে, আর উনি তখনই বাচ্চা প্রসব করেন। জন্ম দেয় সেই গাড়িতেই, কিন্তু দুঃখের কথা হলো বাচ্চাটা মরা অবস্থায় জন্ম নেয়। তারপর কি করে সেখান থেকে আসবে, ওনারা সেখানেই সিদ্ধান্ত নিলেন যে বাড়ি আর ওদিকে না গিয়ে ফিরে আসবেন। আর ঠিক সেখানে ওনারা ব্রেক করে ফেরত চলে আসার জন্য রওনা দেয়। আর যখন ওনারা বেঁকে আসা শুরু করে, ঠিক তখনই বৃষ্টি হতে শুরু করে, মুষলধারে বৃষ্টি। আমার আঙ্কেল বলেছেন যে গাড়ি চালানোর কারণে, বৃষ্টির কারণে আসলে গাড়ি জোরে চালানো যাচ্ছে না, কারণ বৃষ্টি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে মনে হচ্ছিল। যাই হোক, ওনারা আসছেন তখন রাত 2:30টার মতো হবে। একটু সামনে যখন আসেন, রাজনগর থানার সামনে 2টা রাস্তা আছে। একটা হলো সিলেটের দিকে, আর একটা সেই পাহাড়ের দিকে, যেটা দিয়ে আমাদের উপজেলায় আসার রাস্তা। আসার পথে ওনারা আমাদের উপজেলায় রাস্তা দিয়ে না এসে ওনারা সিলেটের রাস্তার দিকে চলে যায়, কারণ হতে থাকে সেই বৃষ্টির কারণে রাস্তার দিক ওনারা ঠিক করতে পারেননি। প্রায় 30 মিনিট রাস্তায় যাওয়ার পরে ওনাদের মনে হলো আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তারপর গাড়ি থামিয়ে ওনারা দেখে যে আসলেই ভুল রাস্তায় চলে এসেছে। এবার সেখান থেকে গাড়ি ঘুরিয়ে, গাড়ি আবার ঘোরায়, এবার সেই রাস্তায় আসে এবং আমাদের উপজেলা রাস্তার দিকে রওনা দেয়। তারপর যখন সেই পাহাড়ের কাছে আসে, হঠাৎ দেখতে পায় সেই পাহাড় বেয়ে কি জানি একটা আসছে। বিশাল দেহ, বড় কালো একটা পুরোহিত। তখন ওনারা বুঝতে পারে যে এটা কি। গাড়ির পেছনের সিটে ওনার বউ, মা, বোন এবং মরা বাচ্চাটা ছিল, আর সামনের সিটের ড্রাইভার আর তার মালিক বসে। তখন সেই বিশাল দেহওয়ালা লোকটা, বা যাই বলেন আপনারা, সেটা গাড়ির পেছন পেছন দৌড়তে শুরু করলো। সেটা গাড়ির পেছনে ছুটছে, আর আঙ্কেল অনেক জোরে গাড়ি টানার চেষ্টা করছে, কিন্তু গাড়ির সামনের দিকে যাচ্ছিল না, কারণ পেছন থেকে সেই পুরোহিত বা যাই বলেন সেটা গাড়ি ধরে টান দিচ্ছিল। আর ওর বড় বড় হাত, দাঁত, বড় বড় নখ ছিল, কুচকুচে কালাও লোমে ভরা ছিল সে হাত। আর সে একটা হাত তার গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে এবং মরা বাচ্চাটাকে টান দিয়ে ধরে। কিন্তু সামনের সিটে বসা সেই লোকটা তখন তার হাত দিয়ে সেই হাতে আঘাত করতে থাকে। তারপর সে ছেড়ে দেয়, তারপর আবার গাড়িটাকে ধরে টান দেয়, আর সাথে সাথে সেই বাচ্চাটার শরীর ধরে টান দেয়, কিন্তু নিতে পারে না, কারণ সামনের সিটে বাচ্চার বাবা অর্থাৎ গাড়ির মালিক
তখন গাড়িতে থাকা একটা লোহার রেঞ্জ দিয়ে ওর হাতে আঘাত করতে থাকে। এর কিছুক্ষণ পরে সেই পুরোহিত গাড়িটা ছেড়ে দেয়। গাড়িটা একটু হালকা হয় এবং হালকা হয়ে যাওয়ার পরে আমার আঙ্কেল জোরে গাড়িটা টান দিলেন। গাড়িটা সামনের দিকে এগোয় এবং ওনারা বাড়ি চলে আসে। পরে ভোর ঠিক 5টার দিকে ওনারা বাড়িতে পৌঁছায়, আর বাড়ি এসে দেখে বাচ্চার গলার পাশে নখের দাগ পড়ে আছে, আর পেছন পাশের কিছুটা মাংস নেই। এই অবস্থা সহ্য করতে না পেরে সেখানেই তার মা অজ্ঞান হয়েছে এবং পরবর্তীতে তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাচ্চাটিকে ওই অবস্থায় জানাজা ও কবর দেয়া হয়। আর এই ঘটনাটি আমি আঙ্কেলের কাছ থেকে শুনি, কারণ আঙ্কেলের পরেই সিএনজি চালানো ছেড়ে দিয়েছিলেন। পরে বহু জিজ্ঞাসার পরে তিনি এই ঘটনা সবাইকে বলেন। এটাই ছিল আমার ঘটনা, প্রথমবার লিখলাম। আর আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ভাইয়া এত গুছিয়ে লিখতে পারেনি, তবে ঘটনাটা সত্যি। আমার নাম রাজকুমার রবি দাস, থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার। সালটা হবে 1992 সাল। তখন তার মা, মানে যিনি ঘটনা বলেছেন, তার মা তখন ক্লাস 9-এ পড়ে। ঘটনাটা ওই এলাকার খুব আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা। ঘটনাটা তার মা এবং তার নানুর মুখের থেকে তিনি শুনেছেন। তার নানুর বোনের হাজব্যান্ড সম্পর্কে তারও নানা হন। ওই সময় ওই এলাকার খুব নামকরা একজন চেয়ারম্যান ছিলেন। তো তার নাম ছিল আজাদ। তো আজাদ চেয়ারম্যান সেই সূত্রে বেশ অর্থশালী লোকও ছিলেন এখানকার। তিনি এরকম পছন্দ করেই তার নানিকে বিয়ে করেন। অবশ্যই তিনি খুব সুন্দরী ছিলেন বলেই, কিন্তু এই বিয়েটা তার নানার মা কোনোভাবেই মেনে নেয় নাই। তো যাই হোক, তার নানার গ্রামের বাড়ির চেয়ারম্যান হওয়াতে প্রায় উনি গ্রামের বিচার সালিশ করে বেড়াতেন, এবং বিচার সালিশগুলো করে তাকে অনেক রাতে বাড়ি ফিরতে হতো। আর যে রাস্তা দিয়ে তিনি বাড়ি ফিরত সেটা ছিল গোরস্থানের মাঝখান দিয়ে একটা রাস্তা। বেশ সাহসী লোক ছিলেন তিনি। তাই একদিন বিচার শেষে রাত প্রায় 1টা বেজে যায়। উনি রোজ একাই বাড়ি আসতেন, কিন্তু ওই দিন তিনি তার এক বন্ধুকে বলল যে তাকে একটু আগায় দিতে হবে, তার কেমন যেন ভয় করছে। শুনে তার বন্ধু অবাক হলে এগিয়ে দেয়। রোজের মতোই তার নানি ঘুমিয়ে যায়। তার নানা কখনো নানু ঘুমন্ত অবস্থায় থাকলে ডাকতো না। টেবিলে খাবার দেয়া থাকলে উনি নিজেই খেয়ে শুয়ে পড়তো। ওনাদের কোনো সন্তান ছিল না, এবং এখানেও একটা প্রবলেম ছিল, যখনই তার নানু কনসিভ করতো তার বাচ্চাটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, সেদিন নানা না খেয়েই শুয়ে পড়ে। সকালে নানি উঠে বেসিক্যালি নাস্তা তৈরি করে, নানাকে ডাকে। সেদিন সকালে নানি উঠে যায়। তো অনেক ডাকাডাকি করেও ডাকাডাকি করার পর নানা কোনো সাড়া দিচ্ছিলেন না। ঘরে গিয়ে দেখে অনেকটা অসাড় হয়ে নানা বিছানায় পড়ে আছে, শুধু বাম হাতের আঙ্গুলগুলো নড়ছিল। এটা দেখে নানি সবাইকে ডেকে এক জায়গায় করলো। যত জলদি সম্ভব তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হলো। পৌঁছানোর পর ডক্টর তার নানাকে মৃত ঘোষণা করে। এত অল্প বয়সে স্বামী হারিয়ে নানি নিজেও খুব ভেঙে পড়ে। তবুও বাস্তবতা। বাসায় ডেড বডি আনা হয়, দাফন কাফন করা হয়। কিন্তু মূল ঘটনাটা শুরু হয় লাশ দাফনের পর থেকে। নানি স্বপ্নে দেখলো নানা কবরের ভেতর থেকে বলছে, তোমরা আমাকে কোথায় রেখে গেলে? এখানে অনেক গরম, আমি তো মরি নাই, তোমরা আসো, আমাকে নিয়ে যাও। নানু খুব ভয় পেয়ে যায়। ঘুম থেকে উঠে সবাইকে বিষয়টা জানায়। মুরব্বীরা বলে, তুমি তোমার স্বামীকে খুব ভালোবেসেছিলে দেখেই এমনটা দেখছো। ওটা কিছু না, আল্লাহর কাছে দোয়া করো সেজন্য বেহেশতবাসী হয়। কিন্তু তারপর দিন ওই মুরব্বী যারা ওই কথাগুলো বলেছিল, একে একে সবাই একই স্বপ্ন দেখলো। এবার তাদের যেন টনক নড়ল। মুরব্বীরা পরপর 2 দিন স্বপ্নে দেখলো একই জিনিস। এবার তারা সিদ্ধান্ত নিল যে না, এটা কোনো সাধারণ বিষয় না। তারা ঠিক করলো কবর খুঁড়ে ফেলবে। যেহেতু তিনি একজন চেয়ারম্যান ছিলেন, তাই রীতিমতো থানায় থেকে অনুমতি নিয়ে তার কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে দেখলো কাফন খোলা। নানা ঠিক সেইভাবে শুয়ে আছে যেভাবে বেঁচে থাকতে ঘুমাতো, মাথায় হাত, পায়ের উপর পা দিয়ে। কিন্তু সবাই দেখলো তার নিঃশ্বাস চলছে না, অর্থাৎ তিনি মৃত। আবার সবাই ভালোভাবে জানাজা পড়ে দাফন কাফন করলো, কবর দিয়ে ফিরে এলো। এবার সেই রাতে পাড়ার সবাই স্বপ্নে দেখলো সে একই কথা বলছে নানা। তার পরদিনই দুপুরের
কথা আর কি। এক ছেলে 7-8 বছরের হবে, সে পুরো বাজার ঝড়ের গতিতে দৌড়াচ্ছে আর বলছে, কে বকেছে, আজাদ আজাদ মারা গেছে, ওই দেখ আজাদ কবরের উপর বসে আছে। ছেলেটা কার ছেলে, কোথা থেকে এলো, কোথায় গেল, কেউ বলতে পারে নাই। পরে ওই এলাকার সবাই ঠিক করলো বড় কোনো আলেম ব্যক্তিকে আনা হবে। কথা যা তাই, প্রায় 90 বছর বয়সে একজন হুজুর আলেম ব্যক্তিকে আনা হলো। তিনি জিন সাধন করতেন। তিনি কিছু রিচুয়াল করার পর বললেন, আজাদকে বান মারা হয়েছে। গ্রাম্য ভাষায় এটাকে বান মারা বলে। এটা অনেকটা প্যারালাইসিসের মতো। তো ওই আলেম বলল, আমি আজ রাত 12টার পর কবর খুঁড়ব এবং আমার সাথে খুব সাহসী 4 জন লোক চাই, যারা কবর খোঁড়ার পর ভয় পেয়ে এক পাও নড়বে না নিজের জায়গা থেকে। আজাদ যদি বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ আমি তাকে ফিরিয়ে আনবই। আর যে কথা সেই কাজ। থানা পুলিশের উপস্থিতিতে কাজটি করা হয়। 4 জন রাজি হলো। রাত 12টার পর ওই 4 জন এবং ওই হুজুর কবরস্থানে উপস্থিত হলো। ওই সময় পাওয়া যেত এমন বড় সাইজের টর্চ লাইট নিয়ে। কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে তারা দেখলো নানা একই অবস্থায় শুয়ে আছে, মাথায় হাত দিয়ে, পায়ের উপর পা দিয়ে, কাফনের কাপড় খোলা। কিন্তু এইবার তার পায়ের কাছে এবং মাথার কাছে 2টা সাপ ফোনা তুলে বসে আছে। বুঝতে বাকি রইল না যে তিনি এবার সত্যি সত্যি মারা গেছেন। হুজুর নানার পায়ের আঙ্গুল দেখে বললেন, ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলের নখের কাছে পচন ধরে গেছে, তিনি গত রাতে মারা গেছেন। আপনার যদি প্রথমবারই আমাকে নিয়ে আসতেন, আমি ওনাকে বাঁচানোর চেষ্টা করতে পারতাম। দেরি হয়ে গেছে। আপনারা লাশ গোসলের ব্যবস্থা করেন। দাফন জানাজা নতুন করে দিতে হবে এবং শুদ্ধভাবে দিতে হবে। তারপরে দাফন করব। তারপর দাফন করা হোক। অবশেষে নানাকে তার আর বাঁচানো গেল না। পরে জানা যায় সম্পত্তির লোভে নানার খুব কাছের কেউ, ব্লাড রিলেটেড আর কি, কবিরাজ দ্বারা এই কাজ করে। এমনকি তাদের বাচ্চাও এভাবে নষ্ট করতেন। এটা জানার পর নানি আরো ভেঙে পড়েন। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। কয়েকদিন আগে যশোর জেলার কাশিমপুর গ্রামের বিধু বুড়ি আর কালীতলার ঘটনা পাঠিয়েছিলাম আপনাকে। অনেক ধন্যবাদ সেটা পড়ে শোনানোর জন্য। আজ যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা ওই কালীতলার পাশের একটা জায়গাকে কেন্দ্র করে। জায়গাটার নাম ভূতের মাঠ। যখনকার কথা বলছি, আমার বড় খালার তখন নতুন বিয়ে হয়েছে। লোকে বলে ওখানে নাকি ভূত থাকে। সন্ধ্যার পর কেউ ভুলেও ওই জায়গাটাতে যায় না। একদিন ওই জায়গায় একজন ভিনদেশী আসেন। তিনি ওখানে জায়গা কিনে নতুন বাড়ি তোলেন। তারপর তার স্ত্রী আর এক মেয়েকে নিয়ে বসবাস করা শুরু করেন। তারা সেখানে থাকার কিছুদিন পরে জানতে পারেন ওখানে নাকি জিন ভূতের অনেক প্রভাব। তারা তখন বিষয়টাকে মোটেও গুরুত্ব না দিয়ে বরং হাসি তামসা করতে থাকে। একদিন বিকেলে ওই বাড়ির বউ যখন পাড়ায় বেরিয়েছিলেন, তখন পাড়ার অনেক মহিলা তাকে ওইসব কথা বলতে থাকে। মহিলা সন্ধ্যার সময় বাড়ি ফিরে অনেক রাগারাগি করতে থাকেন, ভূত প্রেত নিয়ে নানা রকম খারাপ কথাও বলতে থাকেন। যেদিন এই ঘটনা ঘটে সেদিন রাতেই এমন একটা ঘটনা ঘটে যা তারা মোটেও আশা করেনি। মাঝরাতে হঠাৎ তাদের দরজায় জোরে জোরে টোকা পড়তে থাকে। বউয়ের ঘুম ভেঙে গেলে তিনি উঠে জিজ্ঞেস করেন কে বাইরে, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। অথচ টোকা পড়া বন্ধ হলো না। কেউ যেন এক নাগারে দরজায় টোকা টোকা দিতেই থাকলো। মহিলা তখন মেজাজ খারাপ করে বকা দিতে দিতে দরজাটা খোলেন, কিন্তু দরজা খুলে সামনে কাউকে দেখতে পান না। তিনি বারান্দায় নেমে চারপাশে তাকান, কোথাও কেউ নেই। ঘরে ফিরতে গিয়ে হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ঠেকল, আর জায়গাটা অনেক স্যাঁতস্যাঁতে মনে হলো। ঘর থেকে হাড়ি কিনে এনে তিনি সেখানে তাকাতেই একটা চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। তার চিৎকার শুনে তার স্বামী ঘুম ভেঙে যায়। তিনি দৌড়ে এসে দেখেন তার স্ত্রী মাটিতে পড়ে আছে। চোখে মুখে পানি দেওয়ার পর তিনি চোখ খুলে তাকান। তার স্বামী তাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। মহিলা তখন তাকে বলেন তিনি হারিকেন নিয়ে বারান্দায় গিয়ে দেখেন তার স্বামীর কাটা মাথা দরজার সামনে পড়ে আছে, আর সারা বারান্দা রক্তের স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। স্বামী তখন বলেন তিনি তো কিছুই দেখতে পাননি। মহিলা তবু বারবার একই কথা বলতে থাকে। সে রাতে তারা কোনো মতে ঘুমালেও পরদিন রাতে তাদের সাথে আরেকটা ভয়ানক ঘটনা ঘটে।
গতরাতের মতোই হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি উঠে শুনতে পান একটা বাচ্চা মেয়ে কাঁদছে। হঠাৎ তার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। বিছানায় হাত দিয়ে তিনি দেখেন তার মেয়ে নেই, অথচ দরজা জানলা সব বন্ধ। সাথে সাথে আলো জ্বালিয়ে তিনি তার স্বামীকে ডেকে তোলেন। তখনও মহিলা তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। শব্দটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। মহিলা পাগলের মতো ঘর থেকে সবকিছু খুঁজলেন। এরপরে দৌড়ে বেরিয়ে গিয়ে শব্দ লক্ষ্য করে দৌড়তে শুরু করলেন। আর তার একটু পরেই হঠাৎ সেই কান্নার আওয়াজ থেমে যায়। মহিলার স্বামী দেখেন তারা কালীতলার সামনে এসে দাঁড়িয়েছে। তারা তখন হারিকেনের আলোয় পুরো কালীতলা বাগান তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু কোথাও তার মেয়েকে দেখতে পান না। একটু পর তারা পানিতে কোনো কিছু একটা নড়ার শব্দ শুনতে পান। তখন তারা কালীতলার সেই ছোট পুকুরটার কাছে যায় আর হারিকেনের সামান্য আলোয় দেখতে পায় কোনো অদৃশ্য কিছু তাদের মেয়েকে টেনে পানির তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মেয়েটা পানিতে হাবুডুবু খাচ্ছে। একটু পরেই টুপ করে মেয়েটা পানির নিচে তলিয়ে গেল। লোকটা তখনই পানিতে ঝাঁপ দিয়ে মেয়ের কাছে যান, কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে সে তার মেয়েকে, ছোট্ট একটা মানুষকে তুলতে পারছিলেন না। তখন সেই মহিলাও পানিতে নামেন। তারপর দুজন মিলে অনেক কষ্টে তাদের মেয়েকে পানি থেকে তোলেন। পরদিন তারা একজন কবিরাজের কাছে দেখা করেন। সব শুনে কবিরাজ তাদেরকে বলেন, ওই জায়গা তো ভালোই না, আপনাদের উচিত হয়নি ওখানে বাড়ি বানানো। আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ওই জায়গাটা ছেড়ে চলে যাওয়া। কবিরাজ এমন কথা বলার পরে তারা সেখান থেকে কিছুদিন পরেই চলে যায়। ঠিক এই জায়গাতেই আমার খালুর সাথে একটা ঘটনা ঘটে। আমার খালু আর তার এক বন্ধু রাতের বেলা পানের বরজ থেকে বাড়ি ফিরছিলেন। ভূতের মাঠে ঢোকার পর হঠাৎ তারা শুনতে পান পাশেই কোথাও যেন রেডিও বাজছে, এমন একটা শব্দ হচ্ছে, কিন্তু ঠিক কি বাজছে সেটা তারা বুঝতে পারছিলেন না। আমার খালুর বন্ধু সুব্রত কাকা খালুকে বলেন, ভাই রেডিও বাজে কনে? খালু বলল, আছে মনে হয় কেউ, চলো দেখি। তারপর তারা টর্চের আলো জ্বালিয়ে পুরো মাঠ আর বাগান খুঁজল, অথচ কোথাও কাউকে দেখতে পেল না। যখনই মনে হচ্ছে শব্দটা একটু সামনে থেকে আসছে, আর যখন তারা সেখানে যাচ্ছে তখন মনে হচ্ছে শব্দটা আরো একটু সামনে থেকে আসছে। তারা অনেকক্ষণ এভাবে ঘোরার পরে হঠাৎ খেয়াল করলেন রাত অনেক গভীর হয়ে গেছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত প্রায় 2টার মতো বাজে। অথচ তারা যখন বরজ থেকে বেরিয়েছে তখন 10টা বাজে মাত্র। বরজ থেকে বাড়ি 5 মিনিটের রাস্তায়। তখন তাদের হুঁশ ফিরে আসে। খুব দ্রুত তারা সেখান থেকে বাড়ি চলে আসেন। আরেকবার আমার খালা খালুর সাথে ঝগড়া করে রাত 11টার পরে বাড়ি থেকে বেরিয়ে ভূতের মাঠ সংলগ্ন একটা পানের বরজের সাইডে গাছে হেলান দিয়ে বসে থাকেন। বেশ অনেকক্ষণ যাবার পর হঠাৎ খালা দেখেন ওই ভূতের মাঠের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। জিনিসটা ভালোভাবে দেখার জন্য খালা তখন উঠে দাঁড়ান আর দেখেন একদলা আগুনের গোলা সেই মাঠে ঘোরাঘুরি করছে। আর তারপরই আবার আরেকটা আগুনের গোলা তার সামনে দিয়ে উড়ে গিয়ে ওই মাঠে পড়ল। এটা দেখে খালা বেশ ভয় পান। তবে তিনি প্রচণ্ড ঝগড়া করে বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ি ফিরবেন না বলে সেখানেই বসে রইলেন। আর দেখতে থাকলেন দুটো আগুনের গোলা সেই ভূতের মাঠ থেকে একবার কালীতলায় যাচ্ছে আর একবার কালীতলা থেকে ভূতের মাঠে ফিরে আসছে। অনেকক্ষণ যাবৎ এমন চলার পরে হঠাৎ খালা খালুর ডাক শুনতে পান, আর সেই শব্দের সাথে সাথে সেই আগুনের গোলা দুটো থমকে দাঁড়ায়। আর তারপরেই শো করে আকাশের দিকে উড়ে যায়। এরপর খালা খালুর সাথে বাড়ি ফিরে আসেন, কারণ তিনি তখন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। শাফিন ভাই, ওই গ্রামে আরো অনেক ঘটনা আছে। ঘটনাগুলো 100% সত্য ঘটনা। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে নেদারল্যান্ডের সোল্টারভার্টের একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমি অনেক আগে শেয়ার করেছি, বলতে গেলে অনেক আগেই। তো যার ঘটনা শেয়ার করব তিনি যখন আমাকে শেয়ার করেছেন সেটা সেখান থেকে 9 বছর আগের ঘটনা। নাহিদ নামে একজন পরিচিত বড় ভাই, তার সাথেই ঘটনাটি আমি তার কাছ থেকে কালেক্ট করি এবং তিনি আমার কাছে শেয়ার করেন। 9 বছর আগে তিনি একটা নার্সের কাজ করতেন নেদারল্যান্ডে, একটা ভাড়া বাসায় থাকতো তিনি। তখন তার নেদারল্যান্ডে মাত্র 1 বছর হয় থাকার। ল্যাঙ্গুয়েজ শিখে তিনি কোনো মতে একটা হাসপাতালে কাজ জোগাড় করে নেন।
যেখানে তাকে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত ডিউটি করতে হতো। এরপরে তিনি আর কোনো কাজ করতেন না। সময় তখন বছরের শেষের দিক। প্রচণ্ড শীতে কাঁপছে গোটা নেদারল্যান্ড। -18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তখন। তিনি বাসায় এসে দেখেন খাওয়ার কিছু নাই। নর্মালি খাওয়া থাকে বাসাতে, কিন্তু ওই দিন কিছুই ছিল না। তাই তাকে সুপার শপের দিকে রওনা দিতে হয়। সুপার শপ থেকে আসার সময় একজন লোক তার সাথে দেখা হয় এবং লোকটি ঠিক একটু চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে হঠাৎ জিজ্ঞেস করলো যে আপনার বাসায় একজন রুমমেটের দরকার, তাই না? তারপর সে বলল হ্যাঁ। আর সাথে সাথে লোকটা বলল ঠিক আছে, আমি থাকবো। শেয়ার করার বিষয়টা তাকে একটু জানিয়ে উনি রওনা হলেন বাসার দিকে। বাসায় যেয়ে তার রুমটাকে বুঝিয়ে দিলেন আর মনে মনে এক ধরনের প্রশান্তি ফিল করতে থাকেন, যা ওনার উপর লোডটা কিছুটা কমবে। তাকে বাংলাদেশেও টাকা পাঠাতে হতো, তাই এই লোডের উপর থেকে সে রেহাই পেয়ে গেল। তো তিনি যেহেতু সুপার শপে গিয়েছিল জিনিসপত্র আনার জন্য, রান্না করতে লাগলেন। আমাদের দেশি খাওয়া রান্না করছিলেন ওই মুহূর্তে। তিনি লোকটাকে ডেকে বললেন ডিনার না করলে তিনি তার সাথে যেন করতে পারে। নেক্সট দিন থেকে তারা শেয়ার করে মিলের ব্যবস্থা করবে। উনি রাজি হলো ঠিকই, কিন্তু খেতে এলো না। তার সাথে কোনো ব্যাগ বা কাপড় চোপড় কিছুই ছিল না। তাই ভাইয়ার প্যান্ট আর টি শার্ট তাকে ইউজ করতে দেওয়া হলো। রাত তখন 2টা। হঠাৎ করে ভাইয়ার ঘুম ভাঙে টয়লেটের জন্য, আর সেই রুম থেকে আসছে কি সব কটকট টাইপের শব্দ আর জোরে জোরে হাসির শব্দ। তো ভাইয়া ভাবলেন তাহলে কি বাসায় কাউকে নিয়ে এসেছে? এটা তো তাকে মানা করা হয়েছিল যে রাত করে কাউকে তিনি বাসায় আনতে পারবে না। পরে ভাইয়া দরজা না নক করেই দরজার পাশে দাঁড়াতে সব চুপ হয়ে গেল, আর কোনো শব্দ আসলো না। তারপরে ভাইয়া কৌতূহল বশত দরজাকে নক করলেন। ওপাশ থেকে দরজা খোলা হলো, কিন্তু কিছু দেরিতে। তো দেরি করে দরজা খোলাতে তাকে দেখে মনে হলো তিনি গভীর ঘুমিয়েছিলেন। তারপরে কিসের শব্দ ছিল বোঝা গেল না। ভাইয়া তেমন একটা তোয়াক্কা না করে নিজের রুমে গিয়ে এবার শুয়ে পড়লেন। ওই দিন আর এরকম অকারেন্স করতো না। পরের দিন একই ঘটনায় ভাইয়া বাসায় এসে দেখে তার রুম সব অগোছালো, সবকিছু ওলট পালট হয়ে গেছে। বাট লোকটা বাসায় নেই। ভাইয়ার মেজাজ চরম খারাপ হয়ে যায়। ভাইয়া ওনার জন্য ওয়েট করতে থাকে, বাট লোকটা ওই দিন রাতে আসেন না। ওই দিন রাতে ভাইয়ার সব গোছানোর লাগলো। ভাইয়া একটা জিনিস হঠাৎ লক্ষ্য করলেন, হিটার থেকে কেমন একটা সাউন্ড আসছে। ভালো করে লক্ষ্য করলেন না, সব ঠিক আছে। তারপরে ভাইয়া রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়লেন। উনি সব সময় টায়ার্ড থাকতেন। ঠিক আগের দিনের মতোই সাউন্ড আসছে, এবার ঝগড়ার সাউন্ড। কিন্তু ঝগড়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চিৎকারের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ঝগড়া যেতে তাও না, মানে উইয়ার্ড ধরনের একটা সাউন্ড। আর আসছে ভাইয়া লিভিং রুম থেকে। ভাইয়া লাইট জ্বালিয়ে লিভিং রুম খুললেন, কিন্তু কোনো কিছু পেলেন না। পাশে এরকম আগে হতো না। হঠাৎ করে আসা শুরু হলো। ওই লোকটার রুমটা যেরকম অবস্থা দেখে ভাইয়া ঘুমাতে গিয়েছিল তখন ঠাক খোলা ছিল, এখন বন্ধ, তার মানে তিনি আছেন। ভাইয়া আর কিছু লক্ষ্য না করে ঘুমিয়ে পড়তে চান। আর রুমে গিয়ে হঠাৎ করে তিনি দেখেন ওই লোকটা দাঁড়িয়ে আছে। ভাইয়া আচমকা একটা ভয় অনুভূতি করলেন, মানে অনুভূতি হলো আর কি, কেমন একটা ভয় যেটা ডিসক্রাইব করা পসিবল না। তখন ভাইয়া ভয়ের সাউন্ডে জিজ্ঞেস করলেন, মানে ভয় অবস্থা জিজ্ঞেস করলেন, আপনি আমার রুমে কি করছেন? তিনি ওই দেশের একটা ল্যাঙ্গুয়েজে বলল পানি পানি। আর লোকটির চোখ বন্ধ ছিল। ভাইয়া 3টা স্টেপ দিতেই ভাইয়া দেখলো লোকটা কিচেনে দাঁড়িয়ে আছে। এটা পসিবল না। আরো বেশি ভয় পেয়ে গেল ভাইয়া এবং বলল এই যে পানি। আরে এইটা দিয়েই ভাইয়া ডাইরেক্ট দরজা খুলে নিচে চলে গেল। প্রচন্ড শীত, বাইরে স্নো পড়ছে। তো নিচে একজন পরিচিত বাংলাদেশি ছিল, তাকে দেখে উপরে নিয়ে আসা হলে কোনো কিছুই পেল না। এবং ওই লোকটিকে যে রুম দেওয়া হয়েছিল সেখানেও কেউ নেই। তবে ওনাকে যে টি শার্ট আর প্যান্ট দেওয়া হয়েছিল সেইগুলো ওই রকমই পরেছিল, পুরাটাই এক রক্তে ভেজা অবস্থায়। ভাইয়া ওনাকে সব ঘটনা বলল, 2 দিনের পুরো ঘটনা, যে এরকম সাউন্ড পাওয়া যেত। ভাইয়াকে ওই দিন আর ওই বাসাতে না রেখে ওই বাংলাদেশির বাসায় নিয়ে যাওয়া হলো আর ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হলো। ভাইয়া যখন সকালে কাজে যাওয়ার জন্য রেডি হলো, উপরে গেল, মানে তার ফ্ল্যাটে যখন তিনি উপরে গেলেন, সেই লোকটিকে আবার দেখতে পেল। কিচেনের ব্লেন্ডারে কি যেন করছে, ব্লেন্ডারের সাউন্ড হচ্ছে। তখনই তাড়াতাড়ি বাংলাদেশি ওই ভাই ফ্ল্যাটে গেলেন আর তাকে নিয়ে আসলেন। তখন ওই ভাইও আজ করলো, কিন্তু লোকটি যেটা বললো সেটা হচ্ছে, আমি তো আপনার ফ্ল্যাটে একদিনই ছিলাম আর আজকেই আসলাম। তখন আজ করলো, তাহলে কালকে কে ছিল ফ্ল্যাটে? তো ভাইয়া ওনাকে আর জোরাজুরি না করে নিজেই ফ্ল্যাটটা ছেড়ে দেন।
আর সোল্ডার বেড থেকে অন্য জায়গায় একটা সাবলেট নিয়ে ওঠেন। আর যাকে পেলেন তিনিও বাংলাদেশি। যাক, এরকম তার হওয়ার চান্স নাই। তিনি দিব্যি কাজ করতে লাগলেন। যেহেতু নার্স ছিলেন, সারাদিনই কাজকর্ম করতেন, বাসায় আসতেন রাত্রে 7টার দিকে, এসে কোনো মতে কথাবার্তা বলেই ঘুমিয়ে পড়তেন। তখন জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে, অনেক শীত। তিনি বাসায় আসার পথে বাসের ভেতরে তার সাথে ওই লোকটির আবারও দেখা হয়। উনি বলেন, আপনি চলে গেলেন, কাজটা ভালো করলেন, আমিও ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি। তো ভাইয়া তার কথায় তেমন উত্তর দিলেন না, তাড়াতাড়ি বাস থেকে নেমে গেলেন। বাস থেকে নামার সময় দরজাটা অফ হয়ে গেল বাসের। আর এটা আপনিও বুঝেন, বাস থেকে নামার পর দেখলো বাস থেকে কেউ নামে না। আর বাসের জানালা দিয়ে ওই লোকটি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি আর তেমন লক্ষ্য না করে সামনের দিকে আগাতে লাগলেন। বাসার কাছে আসার আগে হঠাৎ সেই লোকটি আবার তার সাথে দেখা করলো আর বলল, আমি জাস্ট তোমাকে বলেছিলাম আমাকে মুক্তি করে দিতে, বাট তুমি বুঝলে না, আমার মুক্তির দরকার। ভাইয়া বোঝে নাই মুক্তির দরকার মানে। যারা বাংলাদেশের বাইরে কাজ করে তাদের কাছে এসবকে টাইম দেওয়ার কোনো টাইম নাই। তো উনি বাসায় চলে যায়, আর যাদের সাথে থাকে তাদেরকে বলে যে এই ঘটনা আমি বুঝলাম না তার সাথে কি ঘটছে। তারা অবিশ্বাসের সাথে সাথে অবিশ্বাসের সাথে সাথে অনেক মজা পান এই ব্যাপারটাতে, মানে অবিশ্বাসও করছে আবার হাসাহাসি করছে। তার ঠিক 1 সপ্তাহ পর ভাইয়া যে হসপিটালে কাজ করছে, এমন সময় প্রায় 20-30 জন লোক একটা দল আসে এবং এদের সাথে পাদ্রী স্বরূপ কয়েকজন লোক থাকে। তারা ডেড বডি রাখার ফ্রিজ রুমের দিকে গেছে। অনেক নার্সই কৌতূহল বশত যাচ্ছে ফ্রিজিং রুমের দিকে। তো ওনার কলিগরা মিলে ফ্রিজিং রুমের দিকে গেলেন। যাওয়ার পর সবাই বলাবলি করতে লাগলেন, এই ডেড বডিটা প্রায় 1 বছর ধরে এখানে, আজকে এটাকে নেওয়ার জন্য লোকজন এসেছে। উনিও একটু উকি মেরে উনি প্রায় মাটিতে পড়ে গেলেন। যে এতদিন যে লোকটা তার সামনে আসছিল, এতদিন যে লোকটার সাথে তিনি প্রায় সময় ফেস মিট করছিল, এটা সেই লোকটা যার সাথে তিনি কথা বললেন, 2 রাত ছিলেন। তার ওইসব কর্মকাণ্ডে তিনি ভয়ও পেয়েছেন। তার খালি একটা কথাই বারবার মনে পড়ছিল, তাকে আমাকে মুক্তি দাও, আমার মুক্তি দরকার। ভাইয়া দেখলো ওনাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় উনি ওই 20 থেকে 30 জনের দলকে জিজ্ঞেস করলেন, ভাইয়া উনি 1 বছর ধরে এখানে, উনি মারা যান কিভাবে? বললো, উনি মারা গিয়েছিলেন কিভাবে তা জানি না, তবে কিছু একটা ঘটেছে। ওনার একজন আত্মীয় শেষ পর্যন্ত ওনার ডেড বডি খুঁজে পেয়েছেন, তাই ডেড বডির দাফনের কাজ আজকেই শেষ করা হবে। আর সাথে এটাও বললেন যে ওনার ডেড বডিটা যত তাড়াতাড়ি দেয়া যায় এরকম কোথাও নাকি পাদ্রী বলছিল। 1 মিনিট দেরি করা হলে অনেক দেরি হয়ে যাবে। উনি জানতে চাইলেন কোন সিমেন্টারিতে কবর দেওয়া হবে। ভাইয়ার কাজের মানে কাজের সময়ও তখন শেষের দিকে, তাই পারমিশন নিয়ে 2 ঘন্টা আগেই ছুটি নিয়ে যান। আর গিয়ে সিমেন্টারিতে প্রিপারেশন শেষের দিকে ভাইয়া গেলেন এবং ওই লোকটিকে তার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। তার সাথে দেখা হলো। ভাইয়া কবরের কাছে গিয়ে দাঁড়ানো। কফিন নামানোর সময় দেখা গেল ওইখানে আগেই একজনের কবর ছিল। তার ওই ভাঙা পচা কফিনটা সরানো হয়েছে, আর এই কফিনটা নামানো হচ্ছে। পরে ভুলে অন্য একজনকে ওই লোকটি মনে করে কবর দেওয়া হয়। ওনার সবাই একটা বাস অ্যাক্সিডেন্ট করেন, আর ওনার ডেড বডিটা ছিল ওই হসপিটালে। যাক, ভাইয়ার এরপর মন খারাপ হয়ে যায় এবং এরপর আর তিনি কোনো কিছু ফেস করেননি ওই কবর দেওয়ার পর। এটা ছিল নেদারল্যান্ডের আমার ভূত এফএম নেদারল্যান্ডের শেয়ার করা একটা ঘটনা, যেটা আমাকে আমার এক পরিচিত বড় ভাই পাঠিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এটিও সন্তু ঘোষ আমাকে পাঠিয়েছেন। আর সন্তু ঘোষকে যিনি বলেছেন তার নাম হচ্ছে শ্রী শিবপদ মণ্ডল, যিনি সন্তু ঘোষের প্রতিবেশী। ওনার বাড়ি সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত মোল্লাখালী নামক স্থানে। আর ঘটনাটি যার সঙ্গে ঘটছিল সেটি এই শিবপদ মণ্ডল দাদার জ্যাঠামশাই, যার নাম ছিল শ্রী উমাচরণ মণ্ডল। ঘটনাটির সময়কাল 1975 থেকে 80 সাল, এইরকম একটা সময়ের মধ্যে। শ্রী উমাচরণ মণ্ডল উনি পেশায় ছিলেন একজন কৃষক, অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। আর উনি এবং ওনার স্ত্রী দুজনই একত্রে ওনাদের জমিতে কৃষিকাজ করতেন, নিজের জমিতেও করতেন আবার অন্যের জমিতেও করতেন। তো যাই হোক, ওনার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তার জমি ছিল এবং
উনি একটি পরিত্যক্ত জমিতে চাষাবাদ শুরু করেন। কথিত আছে ইংরেজ আমলে জমিদাররা তারা যখন কৃষকদের কাছ থেকে বা বিভিন্ন প্রজাদের কাছ থেকে কর নিত, এই কর যেই জায়গাটা থেকে নিত, এই কর নেয়ার এই স্থানটা ছিল এই জমি। সেখানে বড় একটি গাছও ছিল এবং একটি কুয়া ছিল, কিন্তু সেই কুয়াটি এখন মাটির সাথে মিশে গেছে, সেটা আর দেখা যায় না আর কি। তো কথিত আছে যে ওখানে যখন জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত, বিশেষ করে যারা একটু খুবই হতদরিদ্র শ্রেণীর বা খুব দুর্বল প্রকৃতির প্রজা ছিল, তারা যদি কখনো খাজনা প্রদান করতে অক্ষম হতো, তখন তাদেরকে জমিদাররা বিভিন্ন ধরনের শাস্তি দিত এবং জমিদারদের কথায় জমিদারের যে পাইক পেয়াদারা ছিল তারা সেই শাস্তিটা বাস্তবায়ন করত। সেই শাস্তিটা ভয়ানক রকমের বর্বর শাস্তি ছিল। যেমন এমনিতে তো চাবুক মারা এগুলো তো খুব সাধারণ বিষয় ছিল, এমন হতো কখনো কারো চোখ তুলে ফেলতো, হাত পা কেটে দিত। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল সেটি হচ্ছে কারো মাথা কেটে মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দিত এবং ওই জমিতেই ওই ডেড বডিটা পুঁতে দিত, তা সৎকারও করতে দিত না। এমন ভয়ানক নির্যাতনও করত, যার কারণে ওই জমিটা নিয়ে সবারই একটা আতঙ্কের জায়গা ছিল। ওই জমিতে কেউ সহজে চাষাবাদ করতো না। যেহেতু শিবপদ মণ্ডল দাদার জ্যাঠামশাই শ্রী উমাচরণ মণ্ডল, উনিও আসলে ওরকম ধনী মানুষ ছিলেন না, ওনারও প্রয়োজন ছিল, যার কারণে উনি ওই জমিটা পরিত্যক্ত না রেখে ওনার স্ত্রীর সাথে পরামর্শ করে সেখানে চাষাবাদের জন্য সিদ্ধান্ত। যেহেতু ওই জমিটা নিয়ে সবার ভয় ছিল, কেউ ওইটার দিকে তাকাতও না, কেউ ওইটা নিয়ে আগ্রহ প্রকাশ করত। আর ওনারা যেহেতু কৃষিকাজ শুরু করেছেন, এটা নিয়েও আসলে কেউ শুরুতে একটু কেউ কিছু বললেও কেউ কিন্তু বাধা দেয়নি। সে যদি করতে পারে করুক, অন্য কারো তো আর এই বিষয়ে ওই জমি নিয়ে আগ্রহ নেই। যাই হোক, ঘটনাটি যেদিন ঘটে ওই রাত্রে এই শ্রী উমাচরণ মণ্ডল ওনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয় এবং ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্রী উমাচরণ মণ্ডল বলেন যে আমি বাড়িতেই থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তো ওনার স্ত্রী বলে ঠিক আছে যাও, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তো এইরকম ঝগড়াঝাটি যখন চলছিল তখন উনি রাগ করে বাড়ি ছেড়ে বের হয়ে যান। এখন চিন্তা করেন যে এখন কোথায় যাবেন। উনি চিন্তা করেন ওই যে আমাদের যে জমিটা এখন চাষাবাদ শুরু করেছি, ওদিকে তো রাতের বেলা খুব বেশি লোকজন যায় না, যাই ওইখানে গিয়ে ওই গাছের নিচে বসে থাকে। তো স্ত্রীর সাথে রাগ করে মন খারাপ করে উনি বাড়ি থেকে দূরে সে 5 কিলোমিটার পায়ে হেঁটে সেই জমিতে চলে যান এবং ওই গাছের নিচে বসে থাকেন, মন খারাপ করে কান্নাকাটি। ওই সময় বেশ চাঁদনি রাত এবং জ্যোৎস্নার আলো খুব ভালোই ছিল, অনেক দূর পর্যন্ত চাঁদের আলোতে দেখা যাচ্ছিল। উনি হঠাৎ দেখতে পান দূর থেকে একজন মানুষ হেঁটে আসছে। তো একে তো ওনার মন খারাপ ছিল, বিষয়টা আসলে উনি অতটা পাত্তা দেন। তারপরও যেহেতু বারবার তার সামনে পড়ে যাচ্ছিল যে দূর থেকে হেঁটে আসছে, উনি চিন্তা করেন যে এত রাত্রে তো এইখানে মানুষ আসার কথা না। তারপরও ভাবেন আসতেই পারে, কারণ আশেপাশে জমি আছে, অনেক সময় জমিতে ফসল লাগালে ফসল চুরি হয়, এরকম বিভিন্ন ধরনের কেউ কেটে নিয়ে যায়, এই ধরনের বিভিন্ন বিষয় থাকে। তো হয়তোবা কেউ অনেক সময় রাতের বেলা কেউ ক্ষেত আবার রাতের বেলা দেখতে আসেন, কিন্তু যখন দেখতে আসেন তখন হাতে টর্চ লাইট বা হারিকেন বা এই টাইপের কিছু থাকে, কিন্তু ওই লোকের হাতে কিছুই ছিল না। আর শ্রী উমাচরণ মণ্ডল উনি যখন বের হয়েছেন, রাগ করে বের হয়েছেন, তখন উনি কোনো হারিকেন বা টর্চ লাইট এগুলোও বাসা থেকে কিছু নিয়ে বের হন। উনি চাঁদের আলোতে হাঁটতে হাঁটতে চলে এসেছিলেন। তো উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই মানুষটা হাঁটতে হাঁটতে যখন কাছে চলে এসেছে, উনি দেখেন ওই মানুষটির মাথা নেই, লুঙ্গি পরা খালি গায়ে, কিন্তু শরীরে মাথা নেই। এটি যখন উনি দেখেন, উনি আসলে ওইরকম সাহসী মানুষ ছিলেন না, ভীতু প্রকৃতির মানুষই ছিলেন। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি প্রচন্ড জোরে এক চিৎকার করেন, চিৎকার দিয়েই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওনার জমির পাশে যখন আরো অন্যান্য কৃষকরা ভোরবেলা কাজে এসেছিল, তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যান, তার জ্ঞান ফেরানো হয়। তখন তিনি সবাইকে এই বিষয়টা খুলে বলেন। তো ওনার শরীরে প্রচন্ড জ্বর আসে এবং উনি আবল তাবল বকতে থাকেন আর কি, উল্টাপাল্টা কথা, পাগলের মতো আচরণ করতে থাকে। তখন সবাই বলে যে ওনাকে ভূতে ধরেছে। তার দ্রুত
এটা ট্রিটমেন্ট করতে হবে। তখন একজন ওঝাকে ডেকে নিয়ে আসা হয়, কারণ ওনাকে ওঝার কাছে নিয়ে যাওয়া যাচ্ছিল না, মানে অবস্থা খুব খারাপ ছিল। তো ওঝা যখন বাড়িতে এসেছেন, আসার পরে এই শ্রী উমাচরণ মণ্ডল উনি ওঝার দিকে লক্ষ্য করে মানে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকেন এবং বৃষ্টি ভাষায় গালিগালাজ করেন। তো ওঝা বুঝতে পারেন যে সত্যি তার উপর কোনো কিছু আছর করেছে। তখন বেশ কিছু মানুষজন ডাকেন, তাকে শক্ত করে ধরে রাখা হয় এবং ওঝা ঝাড়ফুঁক করা শুরু করে। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে তখন এই শ্রী উমাচরণ মণ্ডল স্বাভাবিকভাবে কথা বলতে থাকেন। তিনি বলতে থাকেন যে এই জমিটা চাষাবাদ করা যাবে না, এই জমিটা আমার ছিল। জমিদাররা জোর করে এই জায়গাটা দখল করে সেখানে কর নিত। আমি যখন এটার বাধা দিছি এবং বাধাটা জমিদারের ভালো লাগেনি, আমি আমার স্ত্রী মিলে বাধা দেই এবং বাধা দেওয়ার পর জমিদার নির্দেশ দেয় আমার মাথা কেটে ফেলার এবং আমার স্ত্রীকে হত্যা করার, এবং তার স্ত্রীকে কিভাবে হত্যা করতে হয়, জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করতে হয়। তার শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় এবং নির্মমভাবে তার সামনেই তার স্ত্রীকে হত্যা করা হয় এবং তারপরে তার ঘর থেকে মুন্ডুটা বিচ্ছিন্ন করা হয় এবং তার মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এই জমিতে কেউ আসতে পারবে না, এমনটি বলেন। আসলে বিষয়টা এরকম যে ওনাদের শুরুতেই আসলে জিন তারাই ওই জমিটা পাহারা দিয়েছিল, এই কারণে ওই জমিতে কেউ আসুক তারা সেটা চায় না। আর ওই জমিটা যেহেতু এমনিতেই হন্টেড ছিল, কারণ ঔপনিবেশিক শাসন আমলে সেখানে ব্যাপক নির্যাতন হতো। তো এই ঘটনার পরে তখন ওঝা বলেন, ঠিক আছে, এই জমিতে আর কেউ চাষাবাদ করবে না, তুমি ওর দেহ ছেড়ে চলে যাও। আর স্বাভাবিকভাবে যখন কোনো ওঝা ওই কোনো পজেসড কোনো মানুষকে মানে এটা বলেন এবং ওর ভিতরে থাকা দুষ্ট জিনকে বলেন যে ছেড়ে চলে যাও, তখন বিভিন্ন কোনো সাইন রেখে যেতে বলে। এরকম আমরা বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন ঘটনা। তো যেমন একটা সাইন রেখে যেতে বলে যে সে যখন চলে যাবে তখন সে একটা গাছের ডাল ভেঙে। এটা কিন্তু যে শুধু এই ঘটনার ক্ষেত্রেই তা না, এটা এখনো কিন্তু হর হামেশাই মানে ওই দেহ ছেড়ে চলে যাওয়ার সময় একটা প্রমাণ রেখে যেতে পারে। যাই হোক, তখন ওই মাথা কাটা ওই জিন সে যখন চলে যায় দেহ ছেড়ে, তখন সে গাছের একটি ডাল ভেঙে যায়, সেখানে আরো অনেক মানুষ সাক্ষী ছিল এটা। এরপর শ্রী উমাচরণ মণ্ডল উনি সুস্থ হয়ে যান এবং ওই জমিতে আর কোনো চাষাবাদ উনি করেননি। শুধু উনি কেন, এখন পর্যন্ত ওই জমি পরিত্যক্ত, ওখানে কেউ চাষাবাদ করে না। এই ঘটনাটা একজন মেয়েকে নিয়ে, যার নাম এলিসা লাম। তিনি সেসলিক হোটেল সেখানে আসলে গিয়েছিলেন কোনো একটা কাজে, এবং সেখান থেকে একটা অদ্ভুত ঘটনা হয়। তো এলিসা লামকে সেই সেসলিক হোটেল, যেটা কিনা আসলে লস অ্যাঞ্জেলসে অবস্থিত, ইউনাইটেড স্টেটসের লস অ্যাঞ্জেলসে অবস্থিত, সেখানে কানাডিয়ান একজন স্টুডেন্ট, 21 বছর বয়স এলিসা। তো এলিসা লাম সেখানে গিয়েছিলেন কোনো একটা কাজে 2013 সালে। তারপরে সিসিটিভি ক্যামেরায় তার শেষ ফুটেজ যেটা পাওয়া যায় সেটা ছিল এরকম যে সে একটা লিফটের ভেতরে প্রবেশ করে, লিফটের দরজা খোলা ছিল। এরপরেই এমনটা মনে হলো যে সে লিফটে দাঁড়ালো, লিফটটা পুরোটা খোলা, লিফটের মধ্যে যেন অন্য কেউ একজন প্রবেশ করলো। তো এলিসা সেরকম ভাবে সরে গেল এবং লিফটের মধ্যে ফাঁকা জায়গাটা, দরজাটা খোলা, সেটার মধ্যে সে আরেকজন লোকের সাথে কথা বলছে, কিন্তু সেই লোকের কোনো অস্তিত্ব নেই, একেবারে অদৃশ্য কারোর সাথে এলিসা কথা বলছে। এরপরে যেটা হলো যে লিফটের দরজাটা প্রায় কয়েকবার, 3-4 বার লিফটের দরজাটা আটকালো, আবার খুললো আবার বন্ধ হলো। তো এই যে এরকম ভাবে হতে থাকলো, কথা বলতে থাকলো, তারপরে লিফট বন্ধ হয়ে গেল। এরপর লিফট যখন খুললো তখন এলিসা লাম সেখানে নেই, একেবারে অদৃশ্য। সেখান থেকে সে হারিয়ে গেল। পুরো হোটেল খোঁজা হলো, কোথাও তাকে পাওয়া গেল না। এমনকি আসলে পৃথিবীর কোথাও তাকে আর পাওয়া যায়নি সেই সময়টাতে। এরপরে 19 দিন পরে, টানা 19 দিন পরে, প্রায় 3 সপ্তাহ পরে এলিসা লামকে কোথায় পাওয়া গেল জানেন? সেই হোটেলের উপরে যে ট্যাঙ্কি রয়েছে, ওয়াটার ট্যাঙ্ক, সেই ওয়াটার ট্যাঙ্কের ভেতরে এলিসা লামকে পাওয়া যায়। এবং সেখানে সে এমন একটা অবস্থায় ছিল, উল্টো অবস্থাতে, যেখানে কোনো মানুষের পক্ষে আসলে যাওয়া সম্ভব না।
নচেত যদি না ওই লিফট বা ওই হোটেলের প্রশাসনিক কেউ আসলে সেখানে কাউকে নিয়ে যায়, এছাড়া কোনো লিফটের মাধ্যমে সেই জায়গাটাতে ওঠা সম্ভব না, যেটা কিনা আসলে বিল্ডিংটার রুফটপ থেকেও অনেকটা উপরে আসলে পানির জায়গা করা থাকে। একেবারে বিল্ডিং এর সাথে লাগানো তেমনটা নয়, অনেকটা উপরে উঁচু একটা জায়গায় সেই পানির ট্যাঙ্কিটা বিশাল একটা পানির ট্যাঙ্কি, সেটার মধ্যে তাকে পাওয়া যায়। এবং এই ঘটনার আসলে কোনো পরবর্তীতে এই হোটেলের অজস্র সিসিটিভি যত ফুটেজ ছিল সবকিছু চেক করা হয়েছে। কোনো মানুষ, এমনকি তাদের কোনো কর্মীকে সন্দেহ করা যাচ্ছে না কেউ। যেটা সর্বশেষ হয় যে ওই ওয়াটার ট্যাঙ্কের জন্য ওই যে ছাদটা, সেটা খোলাই হয়েছিল প্রায় 1 থেকে 1.5 মাস আগে, আর 19 দিনের মাথায় তাকে পাওয়া যায় সেখানে। এই ঘটনাটা, এটা সত্যতা পাওয়ার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি শুধুমাত্র এলিসা লাম লিখে সার্চ করলেই দেখতে পারবেন সেই ফুটেজটা, যেটা আসলে লিফটের মধ্যে নেওয়া হয়েছিল। লিফটের মধ্যে যখন অদৃশ্য কারোর সাথে এলিসা কথা বলছিল সেটা, কিন্তু কি নির্মমভাবে আসলে সে মারা যায়, এবং তার গায়ে বিভিন্ন রকমের আঁচড়ও দেখা যায়। সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের আঁচড় ছিল, যেটা আসলে মানুষের মতো কোনোভাবেই না, কোনো বন্য প্রাণী, ভাল্লুক টাল্লুক তাদের নখের আঁচড় যেমনটা হয় সেরকম একটা কিছু আঁচড় ছিল। তো খুবই দুঃখজনক। এবং 21 বছর বয়সে একটা মেয়ে স্টুডেন্ট, কানাডিয়ান, তিনি আসলে ঘুরতে গিয়েছিলেন লস অ্যাঞ্জেলসে, তার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এবং সেখানে সেটা কোনো আসলে রহস্য এখন পর্যন্ত কেউ কুল কিনারা করতে পারেনি। আপনি বিশ্বের যে কোনো বড় মাধ্যম থেকে আসলে এটা জানতে পারবেন। সো এরকম আরো খবর, এরকম আরো জায়গার কথা আপনাদেরকে বলবো, যে ঘটনাগুলো আসলেই পুরো পৃথিবীর মানুষকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। এবং পুরো পৃথিবীর 7 বিলিয়ন পিপল কেউ এই ঘটনার কোনো সুরাহা করতে পারেনি, সমাধান দিতে পারেনি। তার মানে আমাদেরকে অশরীরীর উপরে আসলে বিশ্বাস অনেকভাবেই রাখতে হয়, আর কিছু নিদর্শন এমনটাই হয় যেটাতে মেনে নিতে আসলে মানুষ বাধ্য হয়। তো সেরকমই একটা ঘটনা এলিসা লামের সাথে সেসপেক হোটেলে যেটা ঘটেছিল। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিং এ আছেন, অনুরোধ করব লাইভ অডিও স্ট্রিমিংটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আরো বন্ধুরা সেখানে সংযুক্ত হতে পারেন, তাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আর আমি আপাতত আরেকটা ইমেল স্টোরিতে চলে যাচ্ছি, এরপরে ফিরে এসে আপনাদের সাথে আরো কিছু ভয়ঙ্কর জায়গার কথা, ভয়ঙ্কর নিদর্শনের কথা জানিয়ে দেব। চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিনুল হক শুভ, আমি খুলনা থেকে এসেছি। জি। তো আজকে আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা বলার আগে আমি ব্যাকগ্রাউন্ড থেকে একটু বলতে চাই। তো আমি গ্রামের স্কুল কলেজে লেখাপড়া করেছি। শুভ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনি ঘটনা শেয়ার করতে থাকুন। তখন আমি খুলনা শহরে গেলাম প্রথমবারের মতো। তো খুলনা শহরে যাওয়ার পরে ওখানে অ্যাডমিশন কোচিং এর সময় আপনার অনেক বেশি স্টুডেন্ট থাকে, অনেক বেশি চাপ থাকে। এজন্য কি হয়, আপনার হোস্টেলগুলো আছে, যে মেসগুলো আছে, এগুলো সব ফুলফিল হয়ে যায়। তো আচ্ছা, একেবারে স্বাভাবিক, যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আসলে ভর্তি শিক্ষার্থীদের একটা চাপ থাকে। জি জি। তো এই জন্য আসলে সেখানকার যে আবাসিক জায়গাগুলো, সেটা একেবারে ফিল আপ থাকে, মোটামুটি জায়গা পাওয়া যায় না এমনটা। জি। তো আমরা 4 বন্ধু একসাথে গিয়েছিলাম। আমরা যেহেতু কোনো মেস পাইনি, তো আমরা কি করলাম, আমরা সবাই মিলে আপনার বাসা ভাড়া নিলাম। এটা হচ্ছে টুতপাড়া এলাকায় একটা আমরা বাসা ভাড়া নিলাম। বাসাটা ছিল এরকম, একটা 2 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং এর উপর ছাদের উপর একটা বড় ঘর, একটা ঘর এবং জাস্ট একটা বাথরুম, কোনো কিচেন টিচেন নাই। তো বাসাটায় আমরা উঠলাম, এবং বাসাটায় আসলে কোনো সমস্যা ছিল না, খুব ভালো চলতেছিলাম। তো আমরা হচ্ছে 4 জন, 4 কোনায় একটা করে খাট এবং একটা করে টেবিল থাকতো। তো যার যার বিছানা, এবং আমাদের হচ্ছে রান্না করার জন্য একজন বুয়া দিনে একবার করে এসে রান্না করে দিয়ে যেত। এভাবেই থাকতাম, মাঝে মাঝে বুয়া আসতো না, আমরাও রান্না বাড়া করে খেতাম, এভাবেই চলতো। তো এবার ঘটনায় আসি। কুরবানিদের ছুটিতে অ্যাডমিশন কোচিং চলাকালীন সময় কুরবানিদ আসলো। তো আমরা হচ্ছে কুরবানিদের ছুটিতে সবাই ঈদের 3 দিন আগে ছুটি পেয়ে গেলাম। শুধুমাত্র আমার যে বাকি 3টা ফ্রেন্ড ছিল, ওর মধ্যে একটা ফ্রেন্ড সে ছুটি পায় নাই। এর আগে আমি আমার ফ্রেন্ডদের নামগুলো একটু বলে নিই। আমি, মেহেদি, কামরান এবং ইমরান একসাথে থাকতাম। তো আমরা 4 জনই একই কলেজ থেকে পড়াশোনা করেছি, এবং আমাদের মধ্যে মেহেদিকে নিয়ে ঘটনা। তো মেহেদি সবচেয়ে ব্রিলিয়ান্ট ছিল। তো কি হলো, আপনার
ঈদের আগে আমরা যখন ছুটি পেয়ে গেলাম আমরা সবাই চলে গেলাম। মেহেদির হচ্ছে কোচিংটা একদিন বেশি চলতেছিল, অর্থাৎ ওই ঈদের একদিন আগে, ওই ঈদের আগের দিন সকালে বাসায় যাইতে চাইছিল। আচ্ছা। তো আমরা সবাই চলে গেছি। চলে যাওয়ার পরে মেহেদি ওখানে একা থেকে গেছে। তো কোচিং করে ও বিকালে কোচিং করতো, বিকালে কোচিং করে যখন রাত্রেবেলা ফিরলো, ফেরার পরের দিন প্রচুর বৃষ্টি, ও ভিজে ভিজে ফিরছে। ফেরার পরে খেয়ে দিয়ে ঘুমায় পড়ছে। তো ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ মাঝরাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দরজায় টোকা পড়লো এবং ইমরান বাইরে থেকে বলল যে মেহেদি দরজা খোল, আমি ইমরান। আচ্ছা, মানে আপনাদের মধ্যেই একজন বললেন যে হ্যাঁ, দরজা আমাদের খোল? ইমরানই বলল যে মেহেদি দরজা খোল, আমি ইমরান। হুম হুম। তো দরজায় ধাক্কাচ্ছে, মেহেদি ঘুম থেকে উঠলো, উঠে মোবাইলটা চাপলো, চেপে দেখলো যে রাত তখন 2টা কিছু বাজে, 2টা 10 বা 12 এরকম। তো মেহেদি দরজা খুললো, একদম অন্ধকার, ইলেকট্রিসিটি নাই। তো মেহেদি খুলে মুখে লাইট মেরে দেখে যে ইমরান, এবং প্রচুর বৃষ্টিতে ভিজে ও চলে আসছে। তো বললো তুই এত রাত্রে? তো ইমরান কোনো কথা বলে না। ইমরান ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে মেহেদি দরজা বন্ধ করলো। দরজা বন্ধ, মেহেদি এটাও বলছে যে ও দরজা বন্ধ করছে, ওটার মনে আছে দরজা বন্ধ করছে। তো আসার পরে ইমরানকে একটা টাওয়েল দিয়ে বললো যে তুই শরীর মোছ, এখন তো খাওয়ার তো কিছু নাই, তুই হচ্ছে নিজের বেডটা করে ঘুমাই পড়। তো মেহেদি এটা বলে বাথরুমে গেল। বাথরুম থেকে মেহেদি যখন আবার ফিরে আসলো, ফিরে এসে দেখে যে ইমরান মেহেদির বেডেই ঘুমায় পড়ছে। আচ্ছা। তো ভাবলো যে অনেক জার্নি করে আসছে, কোনো কথাই বললো না। তো ওকে আর জাগালো না, মেহেদি ওর পাশেই ঘুমায় পড়লো। ভাই সকালবেলা মেহেদি যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে দেখে যে পাশে ইমরান নাই। পরে গিয়ে দেখে যে দরজার সিটকিনি তখনও আটকানো। আচ্ছা। তো ঘরে খুঁজলো, বাথরুমে খুঁজলো, কোথাও তো নাই। হুম। এখন ওর খটকা লাগলো, কি ব্যাপার, সিটকিনি ভিতর থেকে কি, ইমরান যদি চলেও যায় ভিতর থেকে তো সিটকিনি আটকানো থাকার কথা না। একেবারে। তারপর মেহেদি ঠিক মতো বাসায় গেল, কুরবানি ঈদ করলো। ঈদের 3 দিন পর আমরা আবার সবাই চলে আসছি। আসার পরে আমি আসছি, কামরান আসছে, কিন্তু ইমরান নাই, আর হচ্ছে মেহেদি আসছে। তো মেহেদি বললো কি ব্যাপার, ইমরান কই? এখন এটার আগে বলে নেওয়া উচিত যে ইমরানের বাসা আমার বাসার পাশেই। হুম। তো মেহেদি বললো যে ইমরান কই? ইমরান তো আবার ছুটির যেদিন চলে গেল ওই দিন চলে আসলো, কোনো কথা বললো না। তো আমি আর কামরানোর মুখের দিকে তাকাইছি, কি বলে, ও কি খবর পায় নাই? তো ওকে তখন বললাম যে মেহেদি তুই কি খবর পাস নাই যে যেদিন আমরা বাসায় যাচ্ছি, যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ইমরান মারা গেছে, তুই কি কোনো খবর পাস নাই? মেহেদি মানে খবরটাও জানে না, মানে মেহেদি কিছুই জানে না। মেহেদি আমাদের মুখের দিকে জাস্ট তাকায় আছে যে কি বলতেছে, ও প্রথমে বিশ্বাস করতেছে না। ও বললো যে এরকম আমি ভিতর থেকে সিটকিনটা আমি আটকাই দিছিলাম, ভিতর থেকে ভাই ও বলতেছে যে আমি সিটকিনে আটকাই দিছি, এটা আমার মনে আছে, এবং ও আমার সাথে, আমি মোবাইলে লাইট মেরে ওর মুখ দেখছি, ইলেকট্রিসিটি ছিল না কিন্তু ওর মুখ দেখছি আমি। কিন্তু মেহেদি কোনোভাবে বিশ্বাস করতে পারে না যে ইমরান ছিল না। পরে ইমরানের বাবাকে ফোন দিল, ইমরানের বাবা বললো হ্যাঁ বাবা, ইমরান তো মারা গেছে আসার পথে। তো আমরা যেদিন চলে গেছি, আমরা সকালবেলা বেরোইছিলাম সবাই 3 জন একসাথে। বেরোনোর পরে ইমরান আমাদের থেকে আলাদা হয়ে ওর বাসায় একটু ভিতরের দিকে যাইতে হয়, ওখান থেকে মোটরসাইকেল যায়, ভাড়া মোটরসাইকেলগুলো। হুম হুম। তো মোটরসাইকেলে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এবং আমি আর কামরানোর জানাজায়ও গেছিলাম, কিন্তু মেহেদিকে জানানো হয় নাই। দুঃখজনক। এরপর থেকে আপনার ওই মেসে আমরা থাকাকালীন মেহেদি বিভিন্ন সময় রাত্রেবেলা ঘুম থেকে উঠে যেত, আমাদের ডেকে তুলতো, ডেকে তুলে বলতো যে ও এইমাত্র মানে ঘুম থেকে উঠে দেখে যে ইমরান ওর পাশে শুয়ে আছে। প্রায় প্রায় হইতো। তো মেহেদির পড়াশোনাটা আস্তে আস্তে ডিগ্রেড করা শুরু করলো। মেহেদি আমাদের সাথে মেসে থাকা বন্ধ করে দিল, ও চলে গেল, ও খালার পাশে থেকে কোচিং করা শুরু করলো। আর এদিকে আমি আর কামরান ওখানেই ছিলাম শেষ পর্যন্ত অ্যাডমিশন কোচিংয়ে। পরে আমরা দুইজনই ভার্সিটিতে চলে আসছি, কামরান অবশ্য চায়না চলে গেছে পরে। তো মেহেদির সাথে আমার এখনো কথা হয়, ও এখনো প্রায় প্রায় আপনাকে ঘুমের মাঝে ও ঘুম ভেঙে দেখে যে পাশে ইমরান শুয়ে আছে। এবং এটা নিয়ে অনেক হুজুর দেখানো হয়েছে, অনেক তাবিজ কবজও করা হয়েছে, কিন্তু এখনো প্রায় প্রায় দেখে যে ওর পাশে শুয়ে আছে। এবং এটা চাপের পরে, এই যে চাপটা খাইলো, এই চাপের পরে মেহেদি হচ্ছে আপনার পড়াশোনা করতে পারতো না রাতে। ও কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, জাতীয় ইউনিভার্সিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছিল, এখন ওইভাবে আছে, শরীর টরীর খুবই খারাপ। ও এখনও নাকি মাঝে মাঝে আপনার ইমরানকে দেখে ঘুম থেকে উঠে যে পাশে শুয়ে আছে, রাত 2টা-3টার সময় ঘুম ভেঙে যায় ওর প্রায় প্রায়, তখনই দেখে। তো এটাই ছিল আমার ঘটনা। আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া।
ঘটনাটা আমি আমার বড় ভাইয়ের মুখের থেকেই শুনেছি। তো আমি ঘটনাটা শেয়ার করছি। আমার বড় ভাইয়ের নামটা আমি নাই বলি, উনি হচ্ছে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের অনুসারী। তো ওনার বিয়ের পরে ওনাদের যখন প্রথম বাচ্চা হওয়ার 2 বছর পরে যখন বাচ্চা সম্পূর্ণ কথা বলা বা হাঁটা শেখার পরে, ওইটার কোনো একটা আমি উপলক্ষটা জানি না, বাট কোনো একটা উপলক্ষে ওনারা মন্দিরে পুজো দিয়েছিলেন আর কি। তো এটা ছিল একটা কালী মন্দির। তো ওই মন্দিরে পুজো দিয়ে আসার পর থেকে ওনারা খেয়াল করলেন যে ওনাদের বাচ্চা একটু অন্যরকম, মানে মুভমেন্টে একটু চেঞ্জ আছে। লাইক বাচ্চা একা একা কথা বলে, রাতে ঘুমায় না, প্লাস রাতে ঘুম থেকে উঠে জেগে সে বাথরুমে গিয়ে পানি নিয়ে খেলা করছে, অনেক সময় বারান্দায় গিয়ে একা একা কথা বলছে। এই ধরনের জিনিসগুলা অনেক সময় অল্পতে ক্ষিপ্ত হয়ে যায়, চোখ রাঙায়, চোখ লাল হয়ে যায়। তো এই এত ছোট বাচ্চার কাছ থেকে এই ধরনের অ্যাটিটিউড ওনারা কখনোই, এটা অ্যাকসেপ্টেবল না। তো ব্যাপারটা নিয়ে ওনারা অনেক দিন প্রবলেম ফেস করেছেন। লাইক অনেক ওই হিন্দু ধর্মের অনেক ওঝা অনেক এর কাছে যাওয়া হয়েছে, বাট এটা কোনো কিছুতে ভালো হচ্ছিল না। উল্টা তাদের বাসায় প্রবলেমগুলো আরও বাড়তেছিল। লাইক একটা পর্যায়ে বাচ্চাটা তার এই ধরনের অ্যাটিটিউডগুলো ছেড়ে দেয়, বাট সে খুব ভয় পায়, রাতেবেলা ঘুমের থেকে কান্না করে উঠে, চিলানি দিয়ে উঠে। প্লাস হচ্ছে ওনাদের ঘরের ভিতরে দেখা যায় রাতেবেলা একা একা বাথরুমে থেকে পানি পড়ছে, কেউ শাওয়ার করছে, চুলা জ্বালাচ্ছে, রান্নাঘরে হাঁড়ি পাতিল ভেঙে পড়ছে, বারান্দায় কেউ ওই মুভিং হুইল চেয়ারে কেউ মানে নাড়াচাড়া করতেছে, এরকম জিনিসগুলা। এরকম প্রায় 2 মাস 3 মাস তখন আমাদের বড় ভাই যে ছিল এবং ওনার ওয়াইফ, ওনারা দুজনই খুব অতিষ্ঠ হয়ে গেছিলো ব্যাপারটাতে, এবং এটার কোনো সলিউশন পাচ্ছিল না। তো সলিউশন না পাওয়ার পরে উনি একটু অন্য রকম, লাইক উনি হচ্ছে পেশায় একজন মিউজিশিয়ান। তো কোনো এক মিউজিশিয়ানের কাছ থেকে উনি জানতে পারলেন যে এটা হচ্ছে বরিশালের যে শর্ষিনার পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, ওনার কাছে নাকি এই ধরনের খুব ভালো একটা সলিউশন আছে। তো উনি চাইলে ওনার কাছ থেকে হেল্প নিতে পারে। তো বড় ভাই একটু নিরুপায় ছিল, ওনার কিছু করা ছিল না। তো তিনি অনেক চেষ্টা করে ওই হুজুরের নাম্বার নিলেন। তো ওই হুজুরের সাথে তার ফোনে কথা হলো যে, এবং সে সিমটমগুলো বললো যে আমি এই ধরনের সমস্যাগুলো ফেস করতেছি এবং এটার থেকে আমি কোনো রকম পরিত্রাণ পাচ্ছি না, এবং দিনে দিনে অবস্থা আরও খারাপ হচ্ছে। লাইক ওনাদের বাসায় ওনারা কখনো একটা সময় আসলো যে ওনারা মাছ ভাজতে পারতো না। মাছ ভাজা শুরু হইলে দেখা যেত যে মাছটা ছিঁড়ে, মানে বিস্ফোরণ যেটা হয়, যে মাছটা বিস্ফোরণ হয়ে, চুলা থেকে বিস্ফোরণ হয়ে মাছটা ছিঁড়ে সব জায়গায় পড়ে যেত। ওনারা মাছ ভাজতে পারতো না, মাছ চুরি হয়ে যেত বাসা থেকে। আর কখনো কখনো বাচ্চা ঘুমের থেকে উঠে যেত, বাচ্চা একা একা কথা বলতো, বারান্দায় কার সাথে জানি কথা বলতো, ওনারা দেখতো। তো খুব বেশি ডিস্টার্ব ফিল করছিল ওনারা, এবং ওনারা একটা পর্যায়ে বাসা ছেড়ে দেওয়ার প্ল্যান করেছিল। বাট ওই হুজুর বলেছিল বাসা ছেড়ে দিলে লাভ হবে না, কারণ যে জিনিসটা বাচ্চাটাকে প্রসেস করেছে ওটা বাচ্চাটার সাথে থাকে। তো যাই হোক, এখন ওই পীর সাহেবের সাথে কথা হলো এবং পীর সাহেব ওনাকে বললো যে, দেখেন আমি আসলে অনেক দূরে থাকি, তো আমি আপনাকে সরাসরি সলিউশন দিতে পারবো না, বাট আমি আমার কিছু স্টুডেন্টকে পাঠাচ্ছি, আমি আমার কিছু ছাত্রকে পাঠাচ্ছি, এবং আপনি তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের জন্য কিছু মিষ্টি রাখবেন, এবং কাজ শেষ হয়ে গেলে তাদেরকে মিষ্টি বাক্সগুলো দিয়ে দেবেন, আর কিছু লাগবে না তাদের জন্য। তো কথা মতোই একদিন সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যা বা রাতের দিকে 10টা-11টার দিকে এরকম হবে, 4জন মাদ্রাসার ছাত্র আসলো, এবং তারা দেখতে খুবই সুদর্শন, সবার চোখে সুরমা এবং খুব মানে সুগন্ধি ব্যবহার করেছিল তারা। তো তারা ঘরে ঢুকে সালাম দিল তাদেরকে এবং বলল যে, আপনাদের বাচ্চা কোন রুমে? তো বাচ্চারা যেই রুমে ছিল সেই রুমে তারা চলে গেল, এবং একজন বলল যে, দেখেন আমরা যখন রুমে যাব অনেক কিছুই হবে, অনেক আলামত পাবেন আপনারা, কিন্তু কেউ মানে বাচ্চা যদি জোরে চিলানি দিয়েও বলে যে আমি প্রবলেম ফেস করছি, আপনারা আসতে পারবেন না, আমরা যেহেতু আছি আপনার বাচ্চা সেফ। তো ওনারা রুম লাগাই দিল। তার কিছুক্ষণ পরেই অনেক মারামারির আওয়াজ আসছে, অনেক ভাঙচুরের আওয়াজ, মনে হচ্ছে যে ঘরের ভিতরে মানে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, ঝড় তুফান হচ্ছে, এরকম একটা অবস্থা। তো যেহেতু বড় ভাইকে বলা হয়েছিল, তো বাচ্চার মা স্বাভাবিকভাবে একটু টেনশনে ছিল যে কী হচ্ছে, ওনার বাচ্চার কী হচ্ছে। তো যাই হোক, এরকম প্রায় 15 মিনিট বা আধা ঘন্টার মতো হলো। আধা ঘন্টা পরে
আহ, একজন বের হয়ে বললো যে আপনাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, প্রবলেম সলভ হয়ে গেছে, আর কোনো ঝামেলা হবে না। এবং কথা মতো বাকি 3জন বের হলো এবং শেষের জনের হাতে উনি মিষ্টির বাক্সটি দিয়ে দিল, এবং মিষ্টির বাক্স দেওয়ার পর ওনার সিঁড়ি দিয়ে নেমে গেল। কিন্তু যখন তারা বারান্দা দিয়ে গেল দেখলো যে কেউই নেই। আসলে রাস্তা থেকে কেউ যদি সিঁড়ি দিয়ে নামার পর কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাবে, কিন্তু সিঁড়ি দিয়ে নামার পরে তারা দেখলো যে বারান্দা থেকে দেখলো কেউই যায়নি, কেউই যাচ্ছে না, এবং ওরা ওই সিঁড়ি থেকে ভ্যানিশ হয়ে গেছে। আর যেই রুমে ঝামেলা চলছিল, ওনার রুমে ঢুকে দেখে যে রুমটা খুব সুন্দর করে পরিষ্কার গুছানো, কোনো ঝামেলা নেই। ওনারা যে ধরনের আওয়াজ শুনছে যে খাট ভেঙে যাচ্ছে, টেবিল ভেঙে যাচ্ছে, চেয়ার পড়ে যাচ্ছে, এই ধরনের কোনো ধরনের আলামতি নেই, সব কিছু সুন্দর, এবং ওনাদের বাচ্চা ঘুমাচ্ছে। পরবর্তীতে বড় ভাই হুজুরকে ফোন দিয়েছিলেন এবং হুজুর বলেছে, দেখেন আপনাদের বাচ্চার সাথে একটা জিন, আমাদের ধর্মে যে জিন, আপনাদের ধর্মে কি জানি না, একটা জিন পজেস করেছিল, এবং এটা খুবই খারাপ প্রকৃতির ছিল, এবং এটা কোনোভাবেই এই বাসা থেকে যেতে চাচ্ছিল না। তো আমার ছাত্রদের উদ্যোগে ওটা চলে গেছে, আর এই ধরনের সমস্যা আর কখনো হবে না। আশা করি আপনারা এখন সেফ। তো এই ঘটনাটা আমি শেয়ার করলাম আমার খুব পরিচিত কাছের প্রিয় বড় ভাইয়ের কাছ থেকে শোনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এইরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি কিন্তু অন করে রাখতে হবে, কারণ আমরা কিন্তু প্রতি রাত্র 10টার সময় এইরকম ভিডিওগুলো আপলোড করে থাকি, যেই ভিডিওগুলো বাছাই করা সেরা কিছু ভয়ানক ঘটনা নিয়ে তৈরি করা হয়। আর আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা বাছাই করা সেরা ভয়ানক ঘটনা। তো প্রিয় লিসেনার্স, যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এইরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করে তাদের কাছে শেয়ার করবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমাদের আগামী দিনের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক। আল্লাহ হাফেজ।